90 মিনিট স্কুলিংয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে আমরা কিন্তু 90 মিনিট স্কুলিং করছি। আমরা গ্রিন বাংলাদেশের একটা ছোট্ট পার্ট। আপনারা জানেন যে গ্রিন বাংলাদেশ নিয়ে আমরা অনেক দিন ধরে কাজ করছি, যেটা আমাদের লক্ষ্যটাই হচ্ছে সবুজায়ন করা। আমরা কাজ করি কৃষি নিয়ে, আমরা কাজ করি ছাদ বাগান নিয়ে, আমরা পরিবেশ নিয়ে কথা বলি। আসলে গ্রিন বাংলাদেশ তৈরি হয়েছিল এই লক্ষ্যেই। ছাদ বাগানিদের আমরা একটা ছোট্ট প্ল্যাটফর্ম, যেখানে আমরা সবাই মিলে ছাদ বাগান করব, সুন্দর থাকবো, ভালো থাকবো, আমাদের পরিবেশকে ভালো করব, পরিবেশ নিয়ে আমরা কথা বলবো, সেই লক্ষ্যেই। আজ থেকে অনেক বছর আগে যখন আমরা কাজ শুরু করি, তখন কিন্তু আমরা আমাদের কার্যক্রমগুলো শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে চালাতাম। তখন অনেকেই অনেক রকমের প্রশ্ন করতো যে আমার ছাদ বাগানে এই সমস্যা হচ্ছে, ও সমস্যা হচ্ছে, ছাদ বাগানে মাটি ম্যানেজমেন্ট আমরা পারছি না, পোকা ম্যানেজমেন্ট করতে পারছি না। এই সমস্যাগুলো সলিউশন করার জন্যই কিন্তু আমরা 90 মিনিট স্কুলিং করি। তখন 90 মিনিট স্কুলিংগুলো হচ্ছে আমাদের ইউনিভার্সিটির সবাই আসতো, সবাই মিলে আমরা 90 মিনিট স্কুলিং করতাম এবং গ্রিন বাংলাদেশের যারা সদস্য আছেন সবার মাঝে আমরা সবুজ বিতরণ করতাম। খুব মজা হতো। এখন হচ্ছে কি যে করোনার জন্যই আমরা লাইভে চলে আসছি। আমরা প্রতি অল্টারনেট ফ্রাইডে, মানে হচ্ছে এক শুক্রবার পরের শুক্রবার আমরা এই অনুষ্ঠানগুলো করে থাকি লাইভ অনুষ্ঠানের মাধ্যমে। আপনারা যে প্রশ্নগুলো করেন সেগুলো উত্তর দেওয়ার জন্য চেষ্টা করি। আজকে যেই প্রশ্নগুলো করবেন, আগে করেছেন, সেই প্রশ্নগুলো উত্তর দিব এবং পাশাপাশি আজকে এখন যারা দেখছেন তারাও কিন্তু প্রশ্ন করতে পারবেন। প্রশ্ন করলে সেগুলো সলিউশন আমি এই পর্যায়ে পরবর্তী অংশে আমি কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা জানেন যে ছাদ বাগান আমাদের কিন্তু নেশা। আমাদের এই ছাদ বাগানটা কিন্তু আমাদের গর্বের বিষয়। আমরা সবাই মিলে ছাদ বাগান করি। আজকে থেকে অনেক বছর ধরে কিন্তু বাংলাদেশের ছাদ বাগান অনেকগুলো গ্রুপ কাজ করে যাচ্ছে। আমরা তেমনই একটি গ্রুপ, যেটা নাম হচ্ছে গ্রিন বাংলাদেশ। আমরা প্রতি সিজন হচ্ছে, যেমন হচ্ছে বর্ষাকালের সবজিগুলো, শীতের সবজিগুলো, সেই সবজিগুলো চারা, সিড এগুলো বিতরণ করে থাকি গ্রিন বাংলাদেশের পক্ষ থেকে। গত বর্ষার সময় আমরা দিয়েছিলাম, গ্রিন বাংলাদেশ দিয়েছিল সবার কাছে প্রয়োজনীয় সিডগুলো। এবছরও আমরা প্ল্যান করেছি যে আমরা আপনাদের যে সিডগুলো লাগবে সেই সিডগুলো, এবং কবে কখন আমাদের প্রোগ্রামগুলো করলে ভালো হয় সেটা নিয়ে আমরা কিন্তু ভাবছি। কিছুক্ষণ আগেও আমি আমার বন্ধু মাহবুবের সাথে আলাপ করছিলাম, মেরিয়াপার সাথে আলাপ করছিলাম, মামুন ভাইয়ের সাথে আলাপ করছিলাম যে আমরা কিভাবে এই বছর শীতে করার জন্য কি কি আমরা সিড দিতে পারি সেটা নিয়ে আমরা ভাবছি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা লিখে দেন যে আপনার সিডগুলো কেমন লাগবে, সিডগুলো কবে অনুষ্ঠানটা করলে ভালো হয় অথবা কখন করলে ভালো হয়। মনে রাখবেন, এখনই কিন্তু শীতের যে প্রোগ্রামগুলো হবে এখন থেকে কিন্তু ভাবতে হবে আমাদের কি সিড লাগালে ভালো হবে, জমিটা মাটিটা কীভাবে তৈরি করতে হবে, সব কিছু নিয়ে। সো আপনাদের উপহার নেয়ার জন্য আমরা যে কি বীজ লাগবে, কখন করলে অনুষ্ঠানটা ভালো হয়, সব কিছু আপনারা ইচ্ছা করে নিচে লিখে দিতে পারেন। আমরা আপনাদের সাজেশন অনুযায়ী কিন্তু আমরা সিডগুলো কালেকশন করব। ইতিমধ্যে আমরা কালেকশন করে ফেলেছি অনেকগুলো। আপনারা যেগুলো লিখবেন সেগুলো কালেকশন করে আপনাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। শীতের সবজি, আশা করি আমাদের এবার শীতের বাগান খুব সুন্দর হবে। আমরা প্রতিবারই কিন্তু 90 মিনিট স্কুলিংয়ের জন্য আমরা প্রশ্ন কিছু আহ্বান করি, তেমনই আহ্বান করেছিলাম। অনেকেই সাড়া দিয়েছেন, অনেকে অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন এবং সিরিজও প্রশ্ন করেছেন অনেকেই। 4টা 5টা 6টা করে প্রশ্ন করেছেন অনেকেই। আমি প্রথম যে প্রশ্নটা নিচ্ছি সেটা হচ্ছে নাজরিন মিলি আপুর। অনেকগুলো প্রশ্ন এখানে দেখা যাচ্ছে, অনেকগুলো প্রশ্ন। আমি একে এক উত্তর দিই, সেটাই ভালো হবে। আমি আশা করছি আমার মিলি আপু অবশ্যই দেখছেন। দেখলে কিছু আপনি খাতা কলম নিয়ে বসতে পারেন, একটু নোট করে নিতে পারেন অথবা পরে ভিডিওটা দেখে নিতে পারবেন। প্রথম প্রশ্নটা হচ্ছে, আমার ডালিম গাছে ফুল আসে কিন্তু ঝরে যায়, ফুল আসে কিন্তু ঝরে যায়, কেন হয়, করণীয় কি? এগুলো কি মেল ফ্লাওয়ার না ফিমেল ফ্লাওয়ার? যদি ফিমেল ফ্লাওয়ার হয় তাহলে যদি পড়ে যায় তাহলে কিন্তু ভাবনার ব্যাপার যে কেন পড়ে গেল। আর যদি মেল ফ্লাওয়ার হয় তাহলে কিন্তু অবশ্যই মেল ফ্লাওয়ারগুলো সবগুলো পড়েই যাবে। দেখে আসি মেল ফ্লাওয়ার বেশি আনার উপায়টা কি। একটাই উপায় হচ্ছে প্রুনিং। আপনি যত প্রুনিং করবেন গাছে তত ফিমেল ফ্লাওয়ার আসবে।
না হলে কিন্তু সবসময় কিন্তু মেল ফ্লাওয়ার বেশি আসবে। তাহলে প্রুনিং একটা ফ্যাক্টর, যেই ফ্যাক্টরটা আপনি সবসময় প্রুনিং করবেন গাছে। তা প্রুনিং করার শুধুমাত্র কি ফিমেল ফ্লাওয়ার উৎপাদনের জন্য নাকি নাম্বার অফ ফিমেল ফ্লাওয়ার বাড়ানোর জন্য, সেগুলো একটু দেখে আসি ভাবনাটা কেমন। ধরা যাক আপনি প্রুনিং করলেন না, না করলে ফুল আসলো, আমাদের এই সময়টা ফুল আসলো, আমাদের ফুল থেকে ফল হলো মে জুন মাসে, তখন কিন্তু খুব ড্রাউট থাকে, যার ফলশ্রুতিতে পলিনেশন কম হয়, ফলের সংখ্যা কমে যায়, ফিমেল ফ্লাওয়ার অথবা মেল ফ্লাওয়ার দুটোই কিন্তু অনেক এসে পড়ে যায়। তার জন্য এই সময়টায় যদি আমরা ফুল না রাখি, এই সময়টা যদি গাছটা প্রুন করে দিই, তাহলে কি হবে, আমার এই সময়টায় ফুল আসবে, পাকবে গিয়ে এই সময়টায়, তাহলে কি হবে, এক হচ্ছে ফিমেল ফ্লাওয়ার বেশি আসবে, পলিনেশনটা ভালো হবে এবং ফ্রুটসটা হবে টেস্টি, দানাগুলো হবে নরম, আর হচ্ছে সুবিধাটা হলো যে খুব রসালো হবে। যদি রসালো হয় টেস্টি হবে, মিষ্টতা বেশি হবে। সো আমাদের সবসময় খেয়াল রাখতে হবে এই সময়টায় যখন ড্রাউট থাকে তখন আমরা প্রুন করে দিব। মনে আছে কি আপনার যে আমরা মা থেকে শিখেছিলাম যে বড়ই গাছ, কুল গাছে কিন্তু হার্ড প্রুনিং করতে হয়, ঠিক একই রকমভাবে ডালিম গাছেও কিন্তু হার্ড প্রুনিং করতে হয়। আপনি যদি হার্ড প্রুনিং করে দেন তাহলে দেখবেন আপনার ফুলের সংখ্যা বাড়বে, ফিমেল সংখ্যা বাড়বে, পাশাপাশি ফুল পড়ে যাবে না, পলিনেশনটা ভালো হবে, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তবে আপনার প্রাসঙ্গিকভাবে কিছু প্রশ্নের আপনাকে একটু হেল্প করার জন্য বলছি যে কখনো কখনো দেখবেন যখন খুব ড্রাউট থাকে তখন ফলগুলো ফেটে যায়। ফল হলো, হঠাৎ করে বৃষ্টি হলে সেইভাবে ফলটা বড় হতে পারে না, তখন কিন্তু ফলটা ফেটে যায়। এই ফেটে যাওয়ার পরে কিন্তু অনেকগুলো রোগ কিন্তু দেখা দিবে। এইরকম ফেটে যাওয়া কিন্তু বোরনের অভাবেও কিন্তু হয়ে থাকে। তো সব কিছু কিন্তু খেয়াল রাখতে হবে, ফার্টিলাইজার ম্যানেজমেন্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট দিচ্ছেন কিনা সেটা, এবং কখন প্রুনিং করছেন সেগুলোর উপর নির্ভর করে। এরকম ফেটে গেলে তখন কিন্তু প্যাথোজেন আক্রমণ করে, তখন কিন্তু দেখবেন এখান থেকে দুর্গন্ধ বের হয়, তখন আপনি বুঝতে হবে যে ব্যাকটেরিয়া ইনফেকশন করেছে। সো সব কিছু মিলিয়ে কিন্তু আপনাকে প্রুনিংটা যদি ওই সময়টায় করেন, শীতের পরপর প্রুনিং করে ফেলেন, তাহলে ফেব্রুয়ারি মাসে মার্চ মাসের দিকে প্রুনিং করে ফেলেন, তাহলে ফলগুলো ভালো হবে। অ্যানথ্রাকনোজের কারণে এরকম কালো কালো দাগ পড়ে, সেটা কিন্তু আপনার খেয়াল রাখা দরকার যে আপনার দাগ পড়লো কিনা। তবে শর্ত একটাই, প্রুনিং কিন্তু করতে হবে ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে। বাংলাদেশ সরকার খুব চেষ্টা করছে ছাদ বাগানের দিকে হেল্প করার জন্য। আসলে এগ্রিকালচারকে ডেভেলপমেন্ট, আপনি মনে পড়ে কি যে আজ থেকে 10 বছর আগে কৃষি আর বর্তমানের কৃষি কিন্তু অনেক পার্থক্য। এখন ডিজিটাল হয়েছে, আপনি ইনফরমেশন কিন্তু মোবাইলের ভিতরে সব কিছু ইনফরমেশন পাচ্ছেন। সরকার কিন্তু সেভাবে কষ্ট করছেন আপনাদের সহযোগিতা করার জন্য। ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন ডিজিটাল কৃষি সম্প্রসারণ সেবা কিন্তু দিয়ে যাচ্ছে। সেই রকম একটি সেবার নাম হচ্ছে কৃষি বাতায়ন। আপনি ইচ্ছা করলে কিন্তু সমস্ত ইনফরমেশান, আজকে যেগুলো বিষয় নিয়ে আলাপ করছি সেই বিষয়গুলো কিন্তু আপনি এখানে গিয়ে আপনি এখানে ফসল, যে কোনো ফসলের ভিতরে ক্লিক করলে আপনি কিন্তু সেই সলিউশনগুলো এখানে পেয়ে যাবেন। সো আমি রিকোয়েস্ট করব, সরকারের যে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশনের যেই হোম পেজ আছে সেখানে গিয়ে কৃষি বাতায়নটা খুঁজে বের করবেন এবং সেখান থেকে ফসল ভেদে কী কী আপনি সাপোর্ট নিতে চান সেগুলো কিন্তু এখান থেকে নিতে পারবেন। সরকার কিন্তু আপনাদেরকে সেই সহযোগিতাগুলো করছে, সেদিকে একটু খেয়াল রাখবেন। সো আমি আশা করছি যে আপনার কৃষি বাতায়নে একটু ভিজিট করবেন। মিলি আপুর আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে সফেদা গাছ নিয়ে। একই রকম সমস্যা, কিন্তু সফেদা গাছের দেখবেন অনেক সুন্দর সুন্দর ফুল হয়, কিন্তু ফুলগুলো ফল হয় না। সেগুলো কেন হচ্ছে না সেগুলো আমি একটু দেখি। ফল না হলে কিন্তু আস্তে করে ফুল থেকে আস্তে ছোটো ফল হয়ে পড়ে যাবে, সেটা কিন্তু হয়, সেটা আমি একটু দেখি। সফেদা গাছের ফুলটা হচ্ছে এরকম, এটা হচ্ছে ফিমেল পার্ট, এগুলো হচ্ছে মেল পার্ট, এগুলো সবগুলো মেল পার্ট, এই মেল পার্টগুলো। এইটা পলিনেশন যদি হয়ে যায় তাহলে কিন্তু ফল হবে। পলিনেশন হয় না দেখে সফেদা গাছে পলিনেশন যেহেতু হচ্ছে না, আমরা করতে পারছি না, সেটা কেন হচ্ছে না তাহলে? না হওয়ার পিছনে কারণটাই হচ্ছে, আমি একটু দেখিয়ে দিই। ফুলগুলো দেখেন, এই পার্টটা হচ্ছে খুব দ্রুত শুকিয়ে যায়, যার ফলশ্রুতিতে এগুলো পলিনেশন হওয়ার আগে কিন্তু শুকিয়ে যায় স্টিগমা শুকিয়ে গেলে পোলেনটা লাগে না। তাহলে কি হবে,
আর্লি ইন দ্য মর্নিং যদি আপনি পলিনেশন করিয়ে দিতে পারেন, অথবা পোকা যদি এসে পলিনেশন করিয়ে দেয়, অথবা বাতাসের মাধ্যমে যদি পলিনেশন হয়, তাহলে কিন্তু ফল হবে। আর একটু ক্লিয়ার করে দেখি, সকালবেলা গিয়ে দেখবেন এইরকম ছোটো ছোটো ফুল একটু একটু সাদা হচ্ছে, মানে তখনই কিন্তু স্টিগমাটা পোলেন নেওয়ার জন্য রেডি আছে। সো তখন যদি আপনি হাত দিয়ে আস্তে করে এখানে যদি একটু চাপ দিয়ে দেন, তাহলে কিন্তু পলিনেশন হয়ে যাবে। সো যখনই দেখবেন ছোট একটু সাদাটে ফুলের এই রঙটা দেখা যাচ্ছে একটু, তখনই আপনি প্রতিদিন সকালবেলা গিয়ে একটু করে চাপ দিয়ে দিবেন, ফুলটার উপরে এমন করে চাপ দিবেন, পলিনেশন হয়ে যাবে। আর পলিনেশন হলেই কিন্তু সহজ হলো যে আপনার দেখা যায় এখানে সকালবেলা আজকে এই ফুলটা ফুটেছে, আপনি একটু চাপ দিয়ে দেন, পলিনেশন হয়ে গেল, ফল হবে। কালকে আবার এখানে, কালকে আবার এখানে, তারপরের দিন এভাবে যেতে থাকবেন, দেখবেন সবগুলো ফুল থেকেই ফল কিন্তু হচ্ছে। তো 100% ফল কিন্তু আমরা করতে পারি। কিন্তু মজার ব্যাপার, কৃষক কি তাহলে এইভাবে করে না। কারণ হচ্ছে কৃষকের মাঠে কিন্তু শত শত গাছ আছে, শত শত ফুল একদিনে ফুটে, কিন্তু আপনার ছাদ বাগানে মাত্র একটা বা দুইটা গাছ আছে। তার জন্য সেম পলিনেশন হওয়ার মতো ফার্টাইল ফ্লাওয়ার একই সময় সবগুলো নাও ফুটতে পারে। এর জন্য চাপ দিয়ে যদি আপনি পলিনেশন করিয়ে দেন, তাহলে কিন্তু ফল হয়ে যাবে। সো আপনারা আশা করছি ফলগুলো আর পড়বে না। প্রতিদিন ভোরবেলা গিয়ে ফুলগুলো যেগুলো আজকে ফুটলো সেগুলো চাপ দিয়ে পলিনেশন করিয়ে দিবেন, সেল পলিনেশন করে দিচ্ছেন। আবার ব্রাশ দিয়েও করে দেওয়া যায়। যাক, ফুল আসার জন্য, ফল হওয়ার জন্য প্রথম কাজ হচ্ছে ফুল আসতে হবে। কিন্তু ফুল আসার জন্য আমাদের এমওপি সারটা কিন্তু খুব ভালো কাজ করে। তার জন্য আপনি যদি ওই যে সফেদা গাছের গোড়ায় যদি একটু এমওপি সার দিয়ে দেন, তাহলে কিন্তু ফিমেল ফ্লাওয়ার বা ফ্লাওয়ারের সংখ্যা বাড়বে। সেটা করতে পারেন, আপনি এটাও করতে পারেন। আবার এসিআইএ ফ্লোরা আছে, এই ফ্লোরা যদি আপনি একটু দিয়ে দেন, গাছে স্প্রে করে দেন, মাটিতে স্প্রে করে দেন, তাহলে কিন্তু ফুল ফুটবে, ফুলের সংখ্যা বাড়বে। আরেকটা আছে ইফেক্টিভ মাইক্রোঅর্গানিজম ক্লিবায়ো। আপনি যদি ক্লিবায়ো পাতা এবং গাছের মাটিতে, গোড়ার মাটিতে যদি স্প্রে করে দেন, তাহলে কিন্তু ফল বেশি হবে, ফলের সংখ্যা বাড়ছে, পাশাপাশি ফলের মিষ্টতা বাড়ছে, ফলের সাইজও বড় হবে। এটা ইফেক্টিভ মাইক্রো অর্গানিজম, এটা হচ্ছে একটা স্টিমুলেটর আর একটা ফার্টিলাইজার। সো হয়ে গেল এই তিনটার যে কোনো একটা যদি আপনি ম্যানেজমেন্ট আপনার সফেদা গাছে প্র্যাকটিস করেন, আমি আশা করছি মিলি আপু আপনার বাগানে সফেদা আর পড়বে না। মিলি আপুর অনেকগুলো প্রশ্ন, আসলে আমরা কিন্তু অনেকগুলো প্রশ্নই চাই, শুধুমাত্র মিলি আপুর জন্য এই প্রশ্নের উত্তরটা না, উত্তরটা হচ্ছে সবার জন্য। যারা যারা আজকে দেখছেন অথবা পরে যারা ভিডিওগুলো দেখবেন, তাদের সবার জন্য কিন্তু এটা হেল্পফুল হবে। তাই আমি সবাইকে রিকোয়েস্ট করছি, যারা এখন আমাকে দেখছেন, তারা যদি কষ্ট করে হলেও যদি আপনি আপনার ইনবক্সে যদি শেয়ার করে দেন, অথবা আপনার টাইমলাইনে শেয়ার করে দেন, তাহলে দেখা যাবে যে অনেক কাছে রিড করবে, অনেকেই জানতে পারবে, এই সমস্যাগুলো সলিউশন অনেকেই পেয়ে যাবে। আশা করছি আপনারা সবাই শেয়ার করবেন। মিলি আপুর আরেকটা প্রশ্ন হচ্ছে, কার্টিমন আম গাছে আম ফলানোর উপায় কি? নার্সারি থেকে আমসহ গাছ কিনেছিলাম, মানে কি? আমসহ গাছ কিনেছেন, এখন আর আম হচ্ছে না, তাই তো? কিন্তু কার্টিমন কিন্তু 12 মাসি আম, মানে সারা বছরে 3 বার ফুল আসে, তাহলে পাকতে সারা বছরই ফল থাকার কথা কার্টিমন গাছ। সো আপনার কেন হচ্ছে না সেটা আমি বুঝতে পারছি না, তবুও একটু শেয়ার করার জন্য চেষ্টা করছি। আমটা হচ্ছে 12 মাসি, তাহলে সারা বছরই 3 বার মিনিমাম ফুল আসবে। আর হচ্ছে এই ফুলগুলো যখন হবে, একটা ফুল থেকে ফল হয়ে বড় হচ্ছে, আবার নতুন করে ফুল আসছে, এইভাবে কিন্তু 3 বার ফ্লাশ হবে। 3 বার ফ্লাশ হলে কিন্তু অনেকগুলো ফল পাওয়া যাবে। কিন্তু কেন হচ্ছে না তবুও আমি বলছি, ঠিক সফেদার মতো একই রকমভাবে যদি গাছের গোড়ায় পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু অবশ্যই করতে হবে, তারপরে যদি এমওপি সারটা দেন, তাহলে ফ্লোরিজেল উৎপাদনটা বেড়ে যায়, ফুল উৎপাদন সংখ্যা বাড়ে। আপনি একটু ফ্লোরাও দিতে পারেন, অবশ্য ক্লিবায়ও দিতে পারেন। আপনার একটা প্রশ্ন কিন্তু খুব সুন্দর, আপনি একটা লেবু গাছের টবে আপনি থানকুনি পাতা উৎপাদন করছেন, ভালোই তো, খারাপ কি? তবে একটু সমস্যা হলো কি, যে থানকুনি গাছ যখন গোড়ায় উৎপাদন হয় টবের ভিতরে, এই যে হলো, তাহলে কিন্তু এই মাটিতে রৌদ্র লাগছে না। মাঝে মাঝে একটু গাছগুলো একটু সরিয়ে হারভেস্ট করার সময় যেন রৌদ্র গাছে লাগে, এবং তখন একটু নিড়িয়ে দিয়ে আবার যদি পুনরায় লাগিয়ে রাখেন, ক্ষতি হওয়ার কিছু নেই। তবে কম্পিটিশান হচ্ছে, এই গাছও খাবার খাচ্ছে,
থানকুনি পাতাও খাবার খাচ্ছে, খাবার একটু বেশি দিতে হবে, সো কোনো অসুবিধা নেই। আসলে হচ্ছে 90 মিনিট স্কুলিং হচ্ছে চা খেতে খেতে অনুষ্ঠান। আমি রিকোয়েস্ট করবো আপনারা চা নিয়ে বসেন, গল্প করতে করতে আমরা কিছু জিনিস শিখব। এটা আসলে স্কুলের মতো স্কুল না, কিন্তু এটা হচ্ছে একটা জাস্ট গল্প করা, গল্প করতে করতে কিছু শিখে নেওয়া। আমিও শিখি, প্রতিনিয়তই শিখি। চা খেতে খেতে চা নিয়ে বসেন। অভিষেক ভট্টাচার্য ভাই, উনি একটা ভালো ছাদ বাগানি। প্রচুর প্রশ্ন থাকে এবং প্রশ্নগুলো সলিউশন খুঁজতে গিয়ে আমিও কিন্তু অনেক কিছু শিখে ফেলি। সো অনেক প্রশ্ন করেছেন, কয়টা এখানে অনেকগুলো, 5টা 6টা 6-7টা প্রশ্ন আছে, সেগুলো উত্তর একে একে দিব। আমি প্রথমেই বলেছি উত্তরগুলো কিন্তু শুধুমাত্র অভিষেক ভাইয়ের জন্য না, এটা সারা বাংলাদেশে যারা দেখছেন সবার জন্য। একে একে প্রশ্নের উত্তর। লেবু এবং আলু বোখারা প্রায় একই সমস্যা, বয়স হলেও ফল ধরছে না। লেবু গাছে ফল হচ্ছে না, আলু বোখারা গাছেও ফল হচ্ছে না। ফল না হওয়ার জন্য নানাবিধ অনেকগুলো ফ্যাক্টর কাজ করে ফল না হওয়ার জন্য। এইরকম কিন্তু আম গাছে দেখা যায় বা বিভিন্ন গাছেও কিন্তু দেখা যায়। সমস্যাগুলো আমরা একটু দেখি। আমরা লেবু এবং আলু বোখারা নিয়ে একটু চিন্তা ভাবনা করি। এগুলো সমান একই রকমভাবে কিন্তু, এটা হচ্ছে আলু বোখারা, আমরা যেটা খাই এইরকম গাছ। আমার ছাদেও আছে কিন্তু আলু বোখারা গাছ, এবং আলু বোখারা গাছের ফুলগুলো খুব সুন্দর, এবং যখন ছোট ছোট ফল হয়, আমার গাছের ফলগুলো একটু ছোট হয়, আর একটু যখন বেশ পেকে যায় তখন বেশ মজা। সো আলু বোখারা এবং লেবু গাছে ফল না হওয়ার জন্য যেটা সবচেয়ে বেশি কাজ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ এবং নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট, ইরিগেশন ম্যানেজমেন্ট, সব কিছু মিলিয়ে কিন্তু আপনার ফলের নির্ভর করে। সো আপনাকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একটা চাষাবাদ করতে হবে, কখনোই নোংরা রাখা যাবে না। এবং মজার ব্যাপার হচ্ছে এই গাছটাতে ওয়াটার সাকার তৈরি হয়। দেখবেন ওয়াটার সাকার গাছের, লেবু গাছে এত সুন্দর গ্রোথ হচ্ছে, জাম্বুরা গাছে এত সুন্দর গ্রোথ হচ্ছে, কিন্তু ফল আসছে না। সো ওয়াটার সাকারটা বুঝতে হবে আপনার। গাছের গোড়া থেকে একটা সাকার বের হয়, সেই সাকারটা বের হলে সেটা কিন্তু সাথে সাথে কেটে ফেলতে হবে। আপনি একটু বড় করার জন্য রেখে দিবেন, তাহলে নিউট্রিয়েন্ট সব কিন্তু খেয়ে ফেললো, সেটা দিকে খেয়াল রাখবেন। সো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি আগের স্লাইডটা একটু হারিয়ে ফেলেছি। সো পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট। এক হচ্ছে মরা ডালপালা আপনি কেটে ফেলবেন, ছেটে ফেলবেন। আর নিউট্রিয়েন্টের জন্য কী কী করা যেতে পারে, জৈব পদার্থ বেশি দিতে হবে, ফুল আনার জন্য মিউরেট অফ পটাশ, লাল সারটা দিতে হবে। আর যদি সম্ভব হয় আপনি একটু ফ্লোরিজেন উৎপাদনের জন্য ফ্লোরা যদি স্প্রে করে দিন, তাহলে কিন্তু সলিউশনগুলো হয়ে গেল। আপনার প্রশ্নটা কিন্তু খুব মজার। কম্পোস্ট অ্যান্ড কম্পোস্টের সাথে ট্রাইকোডার্মা যখন অ্যাড করা হয় তখনই কিন্তু কম্পোস্ট। বাড়িতে বানানোর জন্য রেসিপি কি? খুব সহজ। কম্পোস্ট প্রিপারেশন কি আপনি জানেন? কম্পোস্ট প্রিপারেশন হচ্ছে বাসার যত কিছু, যেমন হতে পারে শুধুমাত্র কাউডাং হতে পারে, বাড়ির যত কিছু আবর্জনা হতে পারে, আমার যে হোমস্টের যে আবর্জনাগুলো আছে সেগুলো হতে পারে, সবগুলো যদি পচিয়ে ম্যানেজমেন্ট করে পচিয়ে যদি নেই, তাহলে কিন্তু কম্পোস্ট হয়ে গেল। এই কম্পোস্টের সাথে যদি ট্রাইকোডার্মা অ্যাড করে দিই, ট্রাইকোডার্মা কিন্তু 3 রকমের ট্রাইকোডার্মা আছে বাংলাদেশে, হার্জিয়ানাম, ভিরিডি, এগুলো সবগুলো কিন্তু পাওয়া যায়। এগুলো যে কোনো একটা যদি আপনি অ্যাড করে দেন, এগুলো হচ্ছে ইফেক্টিভ মাইক্রো অর্গানিজম। ইফেক্টিভ মাইক্রো অর্গানিজম কিন্তু সেভারাল টাইমস আপনাদের কাছে বলেছি যে মাটিতে হাজার হাজার রকমের ইফেক্টিভ মাইক্রো অর্গানিজম থাকে। সেগুলো কি করে? সেগুলো আমরা যখন সার দিই, আমরা যখন জৈব পদার্থ দিই, সব কিছু গাছের উপযোগী করে হচ্ছে এই ইফেক্টিভ মাইক্রো অর্গানিজমগুলি। যদি ইফেক্টিভ মাইক্রো অর্গানিজমগুলো যদি মাটিতে না থাকে, কেন থাকবে না? আমরা যদি মাটিতে প্রচুর পরিমাণে ফুরাটান ইউজ করি বা কার্বোফুরান ইউজ করি, তখন কিন্তু ইফেক্টিভ মাইক্রো অর্গানিজমগুলো সেগুলো মরে যায়। আমরা নেমাটোড মারার জন্য প্রচুর পরিমাণে কিন্তু কার্বোফুরান বা ফুরাটান ব্যবহার করি, যার ফলশ্রুতিতে ইফেক্টিভ মাইক্রো অর্গানিজমগুলো মরে যাচ্ছে। তাহলে যদি মরে যায়, তাহলে তো আমাদের গাছের উপযোগী খাবার তৈরি হবে না। সেজন্য আমি বলি কি, যে অবশ্যই আপনারা ট্রাইকোডার্মা অথবা যে কোনো ইফেক্টিভ মাইক্রো অর্গানিজম মাটিতে অ্যাড করতে হবে। যদি আপনি নেমাটোড মারার জন্য
আপনি ব্যবহার করেন হচ্ছে ফুরাডান বা কার্বোফুরান। সো এইরকমভাবে বিভিন্নভাবে আপনি যদি যে কোনো কম্পোস্ট, সেটা গোবর হতে পারে, হাউস হোল্ড কম্পোস্ট হতে পারে, অথবা আপনি যে কোনো ময়লা আবর্জনা সব কিছু যদি পচিয়ে যদি সার তৈরি করেন, আমাদের যেমন সিটি ওয়াস্ট আছে সেগুলো যদি পচিয়ে আপনি করেন, অথবা হোম স্ট্রিট ওয়ার, অথবা আপনাদের যে অ্যাপার্টমেন্টের যে ওয়াস্টগুলো আছে সেগুলো পচিয়ে যদি সার তৈরি করেন, আমরা ধরা যাক এইভাবে পচিয়ে সার তৈরি করলাম, পচিয়ে সেটার ভিতরে যদি ট্রাইকোডার্মা অ্যাড করে দিই তাহলে কিন্তু ট্রাইকো কম্পোস্ট হয়ে গেল। মনে রাখবেন, আমরা কিন্তু গোবরও কিন্তু ওপেন রেখে দিয়ে আমরা প্রোডাকশন করি, সেটা কিন্তু ঠিক হবে না। অবশ্যই একটা শেডের ব্যবস্থা করতে হবে। যদি শেড না থাকে তাহলে কিন্তু বৃষ্টির পানিতে এগুলো নিউট্রিয়েন্টগুলো ওয়াশ আউট হয়ে যাবে, সেদিকে খেয়াল করবেন। অবশ্যই দেখেন সবগুলোতে শেডের নিচে কিন্তু কাজ করছে, সবগুলোতে শেডের নিচে কাজ হচ্ছে। তো শেডের নিচে রেখে আপনি পচিয়ে নেবেন এবং সেখানে যদি ট্রাইকোডার্মা অ্যাড করে দেন সেগুলো, তাহলে হচ্ছে আপনাদের ট্রাইকো কম্পোস্ট হয়ে যাবে। গোবর, মুরগির বিষ্ঠা, সবজি উচ্ছিষ্টাংশ, কচুরি পানা, নিম পাতা, চিটাগুড় এগুলোর সাথে শুধুমাত্র ট্রাইকোডার্মা অ্যাড করে দিলাম, তাহলে ট্রাইকো কম্পোস্ট হয়ে গেল। তবে শেডের নিচে সূর্যের আলো যেন সরাসরি না পড়ে সেভাবে আস্তে আস্তে পচিয়ে নিতে হবে। অভিষেক ভাইয়া একটা প্রশ্ন হচ্ছে, আমার একটা 8-9 বছর বয়সী গ্রাফটিং করা হাড়িভাঙ্গা আমের গাছ আছে, যা দুর্ভাগ্যবশত সরিয়ে ফেলতে হবে। আসলে দুর্ভাগ্য। সেক্ষেত্রে আম গাছে কয়েকটি গুটি কলম কি করা যেতে পারে? আম গাছের ক্ষেত্রে গুটি কলমের সফলতা কতটুকু বা সুন্দরত্ব? আচ্ছা, গুটি কলম কেন করতে চাচ্ছেন? গুটি কলম হচ্ছে এরকম, আমি একটু গাছের চামড়াগুলো সরিয়ে নিয়ে এখানে আমি রুট গ্রো করার জন্য মাটি, গোবর এগুলো মিশিয়ে যদি দিয়ে রাখি তাহলে শিকড় করা যাবে, তখন আমি এই ডালটা কেটে নিব। সেটা হচ্ছে আমাদের গুটি কলম। আর কত সহজ হচ্ছে গ্রাফটিং করা। ভেনিয়ার গ্রাফটিং যদি আপনি করেন, সহজ। আপনি এখান থেকে কয়েকটা ডাল নিয়ে রুট স্টকের গাছের সাথে যদি গ্রাফটিং করে দেন তাহলে অনেক সহজ হয়ে যাবে। তাহলে আপনি কিন্তু গ্রাফটিং করে কিন্তু করে ফেলতে পারেন চারা, এখান থেকে হাড়িভাঙ্গা গাছ থেকে করতে পারেন। তবে আপনি যদি গুটি কলম করতেই চান তাহলে অবশ্যই করতে পারবেন। তবে যখন খুব বেশি ড্রাউট থাকে তখন কিন্তু রুট গ্রোটা ভালো হয় না, সেদিকে একটু খেয়াল রাখলেই হলো। অবশ্যই মাটিটা যেন শুকিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে রুট গ্রো করার জন্য। অভিষেক ভাইয়ের আরেকটা প্রশ্ন হচ্ছে, গোল্ডেন পূর্ণা বিতরণ শুরু হয়েছে কিনা? গোল্ডেন পূর্ণা হচ্ছে শেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটির একটি উদ্ভাবিত জাত, আমরা ইন্ট্রোডিউস করেছি বাংলাদেশে। এটা দেশের বাইরে খুব জনপ্রিয় জাত, আমরা জাপান থেকে নিয়ে আসছে। 7-8 বছর ধরে গবেষণা করে আমরা আমাদের দেশের উপযোগী করে আমরা তৈরি করেছি। একটা গাছে প্রায় 8 থেকে 10 কেজি বা তার চেয়ে বেশি টমেটো হয়, ছোট ছোট চেরি টমেটো। একটা 6 থেকে 8 গ্রাম বা 10 গ্রাম করে একটা টমেটো হয়, এবং টমেটোগুলো গোল্ডেন কালার, যার জন্যই গোল্ডেন পূর্ণা দেওয়া হয়েছে। এই গোল্ডেন কালারে যেটা আছে এটা কিন্তু ওপি ভ্যারাইটি, ওপেন পলিনেটেড ভ্যারাইটি। আপনি যদি একবার সিড পেয়ে যান, এখান থেকে সিড কালেকশন করে কিন্তু আপনিও তৈরি করতে পারবেন। সো খুব সহজভাবেই কিন্তু কৃষক পর্যায়ে চলে গিয়েছে বাংলাদেশে, অনেক কৃষকরা উৎপাদন করছে। আমরা আপনাদের জন্য অনেক সিড কালেকশন করেছি আমাদের গত বছরের গবেষণা থেকে। আমরা 1 অক্টোবর থেকে সবারকে দেওয়ার জন্য চেষ্টা করব। যারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করব। সো 1 অক্টোবরের পরে যদি আপনার সাথে যোগাযোগ করেন অবশ্যই আমরা দিতে পারবো। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই জায়গায়, আসলে আপনারা জানেনই যে আমাদের সেই ব্যবস্থাগুলো আমরা করতে পারিনি। আমরা ঢাকার বাইরে থেকে না এসে আমাদের থেকে কেউ যদি যোগাযোগ করে তাহলে দিতে পারবো, মানে আমরা কুরিয়ার করে পাঠাতে পারবো না, সেদিকে একটু সরি। তো যাই হোক, সবার জন্য যে গোল্ডেন পূর্ণা যদি আপনাদের দরকার লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে আমি দেওয়ার চেষ্টা করব। আপনার আরেকটি প্রশ্ন হচ্ছে সাদা মাছির আক্রমণ। সাদা মাছি হচ্ছে এইরকম, পোকাটা এরকম একদম সাদাটে পরিবেশ তৈরি করে এবং একসময় দেখা যায় সবগুলো রস শুষে নেয়, যার জন্য গাছে অনেক সময় মরে যায় এবং
পাতার নিচে পোর্শনে কিন্তু এটা প্রথম শুরু হয়। তো আপনার গাছে যদি হয় তাহলে বুঝতে হবে আপনি কয়েকদিন যত্ন নেননি। এই পোকাটা যখনই আসা শুরু হয় তখন দল বেঁধে পাতার নিচে থাকে, তখনই আপনি যদি পাতাটা সরিয়ে ফেলতে পারতেন তাহলে একটা পাতা সরিয়ে ফেললেই পুরোটা কিন্তু কন্ট্রোল হয়ে যেত। এখন যদি ছড়িয়ে যায়, মজার ব্যাপার হচ্ছে তখন তারা যে বীজটাটা বের করে তখন এখানে কিন্তু শুটিমোল তৈরি হয়, শুটিমোল তৈরি হয়, মানে তৈরি হয়েছে এই রকম ফ্রুট ফ্লাই, কিন্তু অবশেষে হয়েছে এই রকম। ব্যাপারটা খেয়াল করে দেখেন, আমি যদি এটাকে প্রথম দিকে কন্ট্রোল করে ফেলতাম তাহলে কিন্তু এত সমস্যা হতো না। এখন কিন্তু দেখেন এখানে শুটিমোল হয়ে গিয়েছে, যার জন্য এই পাতাটা দেখেন একদম কালচে হয়ে গিয়েছে, এবং এটা হলে গাছের গ্রোথ তো নষ্টই হয়, অনেক সময় গাছ মারাও যেতে পারে, পাতাগুলো ঝরে যেতে পারে। সহজ কিন্তু কন্ট্রোল করা। আপনি যদি সাবান পানি দিয়েও স্প্রে করতেন তাহলে কিন্তু ওরা বাসা বাঁধত না এখানে, অথবা ইরিগেশনের ওয়াটার আপনি পানি যখন দেন তখনও যদি দিতেন তাহলে কিন্তু এটা হতো না। আমি বলি কি, একটু যদি সাবান পানি সাথে একটু নিম তেল মিশিয়ে যদি স্প্রে করে দেন তাহলে কিন্তু এই সমস্যাটা থাকবে না। সহজ উপায়। আমরা কেন বারবারে বলছি সাবান পানি নিম তেলের কথা কেন বলছি? আসলে আমরা চাই আমাদের ছাদ বাগানের যে গাছগুলো আছে সেগুলো আমাদের স্বাস্থ্যসম্মত হোক। কেমন স্বাস্থ্যসম্মত? আমরা পারলে চাইলেই কিন্তু ইনসেকটিসাইড স্প্রে করতে পারি, চাইলেই কিন্তু ফাঞ্জিসাইড স্প্রে করতে পারি, কিন্তু আমরা তো সরাসরি ওগুলো ছাদ থেকে নিয়ে এসে রান্না করে খাবো, অনেক সময় কাঁচা আমরা খেয়ে ফেলি। সব কিছু মিলিয়ে আমাদের কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। সো আমরা চাই সব সময় যে সেফ ফুড তৈরি করা। আমি অর্গানিক বলিনি, আমি বলছি যে সেফ ফুড। আমরা যদি এই নিম তেল সাবান পানিও যদি স্প্রে করি তাহলে আমাদের ফসলগুলো কিন্তু সেফ হবে। সো আমাদের সেফ ফুড প্রোডাকশন করার দিকে একটু নজর দিতে হবে। আমরা যারা ছাদ বাগান করি, ছোট ছোট বাগান, ছোট ছোট যত্ন করে ফসল উৎপাদন করব, সেগুলো আমরা সরাসরি খাবো এবং সেগুলো খেয়ে সুস্থ থাকবো, আমাদের সন্তানরা ভালো থাকবে। তাই আমাদের অবশ্যই সেফ গুড এগ্রিকালচার প্র্যাকটিস ফলো করতেই হবে আমাদের। অভিষেক ভাই একটা সুন্দর সাজেশন চেয়েছে আমার কাছে যে 150 কেজি মতো শুকনো কোকোডাস্ট কিনে ফেলেছি। বাহ, ভালোই তো হলো আপনার জন্য, আপনি কিনে ফেলেছেন কোকোডাস্ট। আমরা কিন্তু ছাদ বাগানে যারা আছি তারা কিন্তু সবসময় বলি যে ছাদ বাগানের মাটির ওজন কমিয়ে দেওয়ার জন্য কোকোডাস্ট কিন্তু খুব ভালো কাজ করে, নিউট্রিয়েন্ট ধরে রাখবে, মাটিগুলোকে ঝুরঝুরা রাখবে। সো আপনার কোনো টেনশন করার দরকার নেই। আপনি আস্তে আস্তে করে এই কোকোডাস্টগুলো আপনি আপনার যত টব আছে টবের মাটির সাথে ধীরে ধীরে মিশিয়ে দেন, নিড়াবেন হালকা করে, একটা টবের ভিতরে 2 মুঠ দিয়ে দিলেন, তারপরে মাটিগুলো নিড়িয়ে দিলেন। আস্তে আস্তে দেখবেন মাটিগুলো অনেক কোয়ালিটি সম্পন্ন হয়ে যাবে, ঝুরঝুরা হবে এবং গাছের উৎপাদনশীলতা বেড়ে যাবে। সো আপনার জন্য ভালোই হচ্ছে, কিনে ফেলেছেন, এখন ব্যবহার করে ফেলেন। আমি বলছি কি প্রতিটি টব বা ড্রামের মাটির সাথে আপনি মিশিয়ে দেন, তাহলে কিন্তু সলিউশন হয়ে গেল। আর আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় নুরুজ্জামান ভাই, উনিও প্রশ্ন করেছেন, ওনার বাগান অনেক সুন্দর। আমার লেবু গাছে ফুল হয়েছে, গাছও বেশ ভালো, তবে লেবু আগে বড় হতো এবার ছোট হচ্ছে, কি করব এখন? ছাদে হাফ ড্রামে গাছ 2 মাস আগে ড্যাপ পটাশ বোরন দিয়েছিলাম, পরামর্শ দেব ম্যানেজমেন্ট করে ফেলেছেন। তবে আমার কাছে এরকম যখনই দেখি যে নিউট্রিয়েন্ট দেওয়ার পরেও ফল ছোট হয়ে যাচ্ছে, তাহলে দুটো জিনিস আমি কিন্তু ভাবতে থাকি। 1 নাম্বার ভাইরাস হলো কি, 2 নাম্বার নেমাটোডে ধরলো কি। ভাইরাস হলে কিন্তু আপনি টের পেতেন, কারণ হচ্ছে পাতাগুলো শক্ত হয়ে যেত, ছোপ ছোপ হলুদ হলুদ দাগ পড়তো। আপনি কিন্তু সেটা বলেন না, এখানে ফল ছোট হয়ে যাচ্ছে। আমার কাছে কেন যেন মনে হচ্ছে আপনার বাগানের ওই টবের মাটিতে কি নেমাটোড হলো। নেমাটোড হলো বা না হলো কোনো দরকার নেই, আপনি এক কাজ করেন, আপনি নিম খৈল মাটির সাথে মিশিয়ে দেন, নিম খৈল মিশিয়ে দেন। নিম খৈল মিশিয়ে দিলে কি হবে? প্রথমত হচ্ছে নিম খৈল দেওয়ার সাথে সাথে মাটিতে যত নেমাটোড আছে সবগুলো কিন্তু মরে যাবে। তাহলে আপনার নেমাটোড যদি থাকে তাহলে মরে গেল। আরও উপকার হবে, সে কিন্তু ইটসেলফ, নিম খৈল কিন্তু নিউট্রিয়েন্ট একটা প্রাকৃতিক সার হিসাবে কাজ হলো। তাহলে দুটোই হলো, আপনি এতগুলো সার দিয়েছেন, ইটস অল রাইট, খুব সুন্দর। আপনি বোরনও দিয়েছেন, সাথে একটু নিম খৈল পাউডার, নিম খৈল পাউডার, এইরকম পাউডার বাজারে পাওয়া যায়। পাউডারগুলো মাটির সাথে মিশিয়ে দেন, তাহলে কিন্তু সুন্দর হয়ে যাবে। আশা করি আপনার বাগান সুন্দর, আমি জানি আপনার বাগান অনেক সুন্দর। আমিনুল হক ভাই লিখেছেন, আমার কুল
আস প্রথমে বলে নেই, সবাই কিন্তু আপনার আসসালামু আলাইকুম লিখেছেন। আমি বারবারই উত্তর ওয়ালাইকুম সালাম বলিনি, আমি সরি। ওয়ালাইকুম সালাম। আমার দুটো প্রশ্ন আছে। একটি হচ্ছে, আমার কুল বড়ই গাছে প্রচুর ফুল এসেছে, এখন কি করলে বা কী দিলে ফুল ঝরে যাবে না, ফল হবে? ফুল যেহেতু আসছে, পলিনেশন যদি হয়ে যায় তাহলে ফল হবে ইনশাআল্লাহ। সো এটা খুব বেশি টেনশন করার দরকার নাই। এখন শুধুমাত্র আপনি গুড এগ্রিকালচার প্র্যাকটিস মেনটেন করবেন, মানে গাছটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কোনো একটা ডাল যদি মরা থাকে সেটা একটু কেটে দিবেন, মাটিগুলো মাঝে মাঝে নিড়িয়ে দিবেন, পানির যেন কখনোই অভাব না হয়, আবার বেশি পানিও যেন না হয় সেদিকেও কিন্তু খেয়াল রাখবেন। সম্ভব যদি হয় এসিআইয়ের ফ্লোরা একবার স্প্রে করে দেখতে পারেন, তাহলে ফল ঝরে পড়বে না। এসিআইয়ের ফ্লোরাটা পাতায় দিলে ভালো কাজ করে। আমি দেখেছি, আমি নিজে গবেষণা করেছি, আমি দেখেছি যে পাতায় যদি স্প্রে করেন, সাথে যদি মাটিটাও ভিজিয়ে দেন, গাছের গোড়ার মাটিটা যদি ভিজিয়ে দেন, তাহলে আরও ভালো কাজ করে। তাহলে আপনি পাতায়ও দিবেন, মাটিতেও দিবেন, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। মনে রাখতে হবে, একটা অগ্রিম একটা কথা বলে নিই। কথাটা হচ্ছে, আমি মা থেকে শিখেছি, আমার মা শিখিয়েছিলেন যে কুল গাছ বা বড়ই গাছ যখনই ফল দিয়ে দেয় তখনই কিন্তু হার্ড প্রুনিং করে দিতে হবে। হার্ড প্রুনিং করে দিলে আগামীতে আপনার ফুল ফল অনেক বেশি হবে, ভালো হবে ফলন। আরেকটি প্রশ্ন হচ্ছে, কাটিমন আম গাছে আমার আম ফলানোর উপায় কী? গাছ বড় হয়েছে কিন্তু মুকুল আসছে না, করণীয় কী? কাটিমন গাছ হচ্ছে, আমার খাওয়া যত আমগুলো আছে, আমি কিন্তু অফ দ্য রেকর্ডে বলছি, আমার কাছে খুব ডেলিশিয়াস মনে হয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে, যখন আম সবগুলো থাকে না সেই সময় আমটা থাকে। সো কাটিমন আম বাংলাদেশের জন্য একটা খুব ভালো, আমরা ছাদ বাগানীদের জন্য কিন্তু একটা বেশ ভালো জাত। আপনার ফল আসছে না, অপেক্ষা করেন, ফল আসবে, কারণ ফল ধরবে, আমি শিওর। তবে খেয়াল রাখতে হবে যে আপনার নিউট্রিয়েন্টের অভাব হয়েছে কিনা। আমার যতটুকু মনে হয় নিউট্রিয়েন্ট আপনার ম্যানেজমেন্ট খুব ভালো। তবে যদি সম্ভব হয়, খৈল পচা পানি যদি আপনি যদি দেন, তাহলে মনে হয় ভালো হবে। একটু খৈল পচিয়ে রাখবেন। আপনি তো অবশ্যই জানেন যে খৈলগুলো আমরা 7 থেকে 8 দিন 10 দিন পচিয়ে রেখে, সাথে যদি একটু মিউরেট পটাশ অ্যাড করে দিয়ে 1 চিমটি দিয়ে দিলাম, দিয়ে যদি গাছের গোড়ায় আমরা 20 থেকে 25 দিন অন্তর অন্তর 2 বার যদি আমরা স্প্রে করি, মনে রাখবেন লো কনসেন্ট্রেশনে যদি আমরা দিয়ে দিই, তাহলে আমার ধারণা যে আম ফলন আপনার শুরু হয়ে যাবে, আগামীতে শুরু হয়ে যাবে। আমাদের 90 মিনিট স্কুলিং আবার বিশ্ববিদ্যালয়ে জমায়েত করে শুরু করেন। আমাদের একে অপরের সাথে দেখা সাক্ষাৎ হবে। আপনার দিক নির্দেশনায় আমাদের ছাদ বাগান সবজি ফলে ভরে উঠবে। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ আনতে, আমিনুল হক। আমিনুল হক ভাই, আপনি একটা সুন্দর কথা বলেছেন। আমিও কিন্তু ভাবছিলাম, ইতিমধ্যেই আমরা কিন্তু কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি যে ইউনিভার্সিটি, আপনারা জানেন যে 1 তারিখ থেকে আমাদের হলগুলো খুলে দেওয়া হচ্ছে, পাশাপাশি হয়তো ক্লাস শুরু হয়ে যাবে। আমি চেষ্টা করছি, আপনার কথাও মতোই আমি চেষ্টা করছি যে আমরা সেই দিনগুলোর মতো আমরা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এসে গণজমায়েত করে আমরা অবশ্যই আমরা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে আমরা 90 মিনিট স্কুলিং করতে চাই। গ্রিন বাংলাদেশ চেষ্টা করে যাচ্ছে। অবশ্যই আমরা আবারও জমায়েত হব এবং আবারও সুন্দরভাবে আমরা ওই যে আনন্দ করে গাছপালা বিতরণ করে আমরা 90 মিনিট স্কুলিং করব ইনশাআল্লাহ। রানা হুসাইন ভাই লিখেছেন, ওয়ালাইকুম সালাম, আম গাছটি 14 ইঞ্চি টবে, আম গাছটি 14 ইঞ্চি টবে আছে, পাতায় এইরকম সিমটম দেখা যাচ্ছে, এমন হচ্ছে, পরিমাণ বোরন দিব। এটা কি বোরনের জন্য হয়েছে নাকি? আপনি খেয়াল করে দেখেন এই পোর্শনটা কেমন যেন ভেঙে যাচ্ছে, এই পাশে মরে গিয়েছে, এই পাশে দেখেন একটু মরে যাচ্ছে। আসলে এটা একটা কখনো কখনো আমার কাছে মনে হয় যে এখানেও নিউট্রিয়েন্টের অভাব হয়েছে, এখানে নিউট্রিয়েন্টের অভাব হয়েছে, সব কিছু মিলিয়ে একটা কমপ্লেক্স আছে। আমি তাহলে একটু ডিটেলস গল্প বলি, ধৈর্য হারাবেন তো সবাই। আচ্ছা, আমি একটু গল্পটা বলি শুধুমাত্র আলোচনা করার জন্য, যে আমাদের গাছ কিন্তু আমরা যেমন প্রোটিন, ফ্যাট, তার কার্বোহাইড্রেট, মিনারেলস, ভিটামিন, পানি এগুলো খাই,
গাছও কিন্তু এইরকম 16টা নিউট্রিয়েন্ট খায়, 9টা নিউট্রিয়েন্ট খুব বেশি করে খায়, 7টা নিউট্রিয়েন্ট খুব খুব বেশি খায় না। যেমন হচ্ছে বেশি খাওয়া আর কম খাওয়ার গল্পটা বলি। যেমন আমরা ভাত খাই বেশি, গরুর মাংস বেশি খাই, মাংস বেশি খাই, তারপরে শাক সবজি বেশি করে খাই, কিন্তু কালো জিরার ভর্তা কিন্তু সামান্য একটু খাই। এরকমভাবে গাছও কিন্তু বেশি করে খায় নিউট্রিয়েন্টগুলো হচ্ছে এনপিকে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, এগুলো বেশি বেশি খায়। আরও মজার ব্যাপার হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এগুলো কিন্তু বাতাস আর পানি থেকে পেয়ে যায়, আর বাকি আমরা এইগুলো শুধু আমরা দিই বা মাটি থেকে নেয়। আর কিছু আছে এগুলো তারা কিন্তু মাটি থেকে খায়, কিন্তু আমরা যেমন কালো জিরার ভর্তা খুব কম করে খাই, ঠিক একই রকমভাবে তারা কিন্তু খুব কম করে খায়। এই কম করে খায় যেগুলো, তাহলে মনে হচ্ছে না যে কম করে যেহেতু খায়, না থাকলেই কি, না থাকলে কিন্তু গাছ মারা যাবে। তার জন্য এটাকে এসেনশিয়াল নিউট্রিয়েন্ট বলে। তাহলে আমরা দেখি যদি না থাকে তাহলে কি হয়। মাটিতে যদি কম হয় কোনো নিউট্রিয়েন্ট, যেমন আমার কার্বোহাইড্রেট পাচ্ছি না, তাহলে আমার শরীর কিন্তু দুর্বল দুর্বল লাগবে। এরকম গাছ কিন্তু কতগুলো সিমটম শো করে, যেমন হচ্ছে পাতাগুলো ছোপ ছোপ দাগ পড়ে এইরকম হয়ে যায়, তাহলে নিউট্রিয়েন্টের অভাব হয়েছে। গাছগুলো ছোট হয়ে গেল, ভাইরাসের মতো সিমটম, তাহলে ছোট হয়ে গেল। এরকম বিভিন্ন রং ধারণ করেছে, ফলের আগাটা পচে যাচ্ছে, পাতাগুলো একদম বিবর্ণ হয়ে পার্পল হয়ে গিয়েছে, এরকম সিমটম দেখিয়ে ওরা চিৎকার করে বলতে থাকে আমার ক্ষুধা পেয়েছে, আমার ক্ষুধা পেয়েছে, আমাকে নিউট্রিয়েন্ট দাও, নিউট্রিয়েন্ট দাও, এভাবে বলতে থাকে ওরা। তখন আমাদের বুঝতে হয় যে কি খাবারের অভাব হয়েছে। দেখি কেমন করে ওরা বলে। বয়স্ক পাতাগুলো খেয়াল করে দেখেন, টমেটো গাছ নিচের পাতাগুলো হঠাৎ করে হলুদ হলুদ হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, এই ম্যাগনেসিয়াম এগুলোর অভাব হয়েছে। মানে ওল্ডার লিফে কখনো কখনো জিঙ্কের অভাবে ওল্ডার লিফ যেগুলো নিচের পাতাগুলো থাকে এগুলো বিবর্ণ হয়ে যায়, রং চেঞ্জ করে। আবার মজার ব্যাপার আছে, উপরের পাতা আবার দুই রকমের সিমটম দেখায়। এটা খুব মজার। দুই রকম সিমটমের ভিতরে একটা হচ্ছে উপরে পাতা মরতে মরতে আসে, মরে যায়, উপরে গাছগুলো ডাল থেকে মরতে মরতে থাকে, সেখানে হচ্ছে ক্যালসিয়ামের অভাবে এটা হতে পারে, ক্লোরিনের অভাব হতে পারে, বোরনের অভাব হতে পারে। মনে আছে আপনার পাতাটা, ওই যে কিছুক্ষণ আগে আমের পাতাটা দেখলেন যে উপর থেকে মরে মরে আসতেছে, কচি পাতা উপরে প্রতি পাতা ডাই হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, মানে কি? তাহলে আমরা বুঝলাম যে বোরনের সমস্যা হয়তো বা হতে পারে। তাহলে এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম, ওই আমের গাছের পাতাটা যে বোরনের অভাব হয়তো বা হয়েছে, আমি কিন্তু কনফার্ম করে বলতে পারছি না। আবার টার্মিনাল পাতা জীবন্ত থাকবে কিন্তু বিবর্ণ হয়ে যাবে, রং চেঞ্জ হবে, সেই রকম হতে পারে। সালফারের অভাবে হতে পারে, ফেরাসে হতে পারে, কপারে হতে পারে, ম্যাঙ্গানিজ, মোলিডিয়ামের অভাবে হতে পারে। কিন্তু আপনি যে ছবিটা দেখিয়েছেন সেই ছবিটা কিন্তু পাতাগুলো উপর থেকে কিন্তু একটা অংশ মরে মরে আসতেছে এবং বিবর্ণ হচ্ছে। তাহলে আমার কাছে কেন যেন মনে হচ্ছে বোরনের অভাব হয়েছে। এই যে দেখেন, এই যে মরে যাচ্ছে, এই পাশও শুরু হয়েছে, এই পাশও শুরু হয়েছে, এই পাশও শুরু হয়েছে, এই পাশও শুরু হয়েছে। তাহলে বোরনের অভাব হয়েছে বলে আমার ধারণা, কনফার্ম না। তাহলে অন্যগুলোরও তো অভাব হতে পারে। এর জন্য আমি বলছি কি, ঠিক আছে তাহলে একটু ক্যালসিয়াম অ্যাড করে দেন, চুন অ্যাড করে দেন। চুন অ্যাড করে দিলে কি হবে? পিএস এর মান 5-এর নিচে চলে আসছে। পিএস 5, 6 হলো, 7 হলো, এইরকম পিএস হলে সমস্ত নিউট্রিয়েন্টের অ্যাভেলেবিলিটি বেড়ে যাবে। তাহলে শুধু বোরন না, সাথে একটু ক্যালসিয়াম চুন দিয়ে দেন, চুন প্লাস বোরন যদি দিয়ে দেন তাহলে কিন্তু হয়ে গেল সলিউশন। আপনার গাছে একটু সামান্য পরিমাণে টবে অবশ্যই চুন দিবেন, পাশাপাশি একটু বোরন দিয়ে দিবেন। বোরন মাটিতেও দিতে পারেন, চুন তো মাটিতেই দিবেন, বোরন মাটিতেও দিতে পারেন, অথবা গাছে স্প্রে করে দিতে পারেন। যদি বোরন স্প্রে করেন তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে খুব লো কনসেন্ট্রেশনে, কারণ তারা কিন্তু খুব কম খায়। খুব লো কনসেন্ট্রেশনে এই বোরনগুলো দিবেন আপনি, ঠিক আছে? আর চুন দেওয়ার জন্য তো সিমটম আছেই, গরম চুন দেওয়া যাবে না। কী করতে হবে? চুনটাকে আগে গরম যেটা আছে এটাকে বের করে দিতে হবে, তখন চুনগুলো পাউডার হয়ে যাবে। তখন আপনি গাছের ভিতর চুন দিয়ে দিলেন, ড্রাম প্রতি চুন দিয়ে দিলেন,
ড্রামে ডোজ আছে লেখা আছে, এভাবে দিয়ে দিলেই, চুন দিলে কি হয়, পিএইচ একটু বাড়ে আর নিউট্রিয়েন্ট অ্যাভেলেবিলিটি সবগুলো অ্যাভেলেবল হয়ে যায়, গাছ গ্রহণ করতে পারে, গাছের গ্রোথ ভালো হয়। সব গাছের জন্যই কিন্তু ক্যালসিয়াম বা চুন দেওয়া দরকার। আমি আরেকটা গল্প বলতে চাই, সেটা হচ্ছে সরকার কিন্তু বারবারই আপনাদের চেষ্টা করছে যে কৃষি সেবাটা আপনাদের কাছে চলে যাক। সরকার, বাংলাদেশ সরকার যেমন চেষ্টা করছে, বিভিন্ন এনজিওগুলো চেষ্টা করছে এবং আমরাও চেষ্টা করছি, গ্রিন বাংলাদেশের পক্ষ থেকে চেষ্টা হচ্ছে যে আপনাদের কাছে সমস্ত টেকনোলজিগুলো খুব হাতের কাছে চলে যাক। তার জন্য হচ্ছে ডিজিটাল সেবা, এরকম একটা ডিজিটাল সেবার নাম হচ্ছে কৃষকের জানালা। কৃষকের জানালা, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন এই রকম একটা সাপোর্ট দিচ্ছে। আপনি সমস্ত ফসলগুলো এখানে লেখা আছে, এই ফসলগুলো যত রকমের সলিউশন আছে, প্রবলেম আছে সেগুলো সলিউশন, এমনকি ফার্টিলাইজার ডোজ, এবং আপনি কিন্তু এখানে প্রশ্ন করতে পারবেন। তাহলে এখানে প্রশ্ন করে এখান থেকে উত্তর কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। তাহলে দেখেন সরকার চেষ্টা করছে আপনাদের কাছে সাপোর্টগুলো, টেকনিক্যাল নলেজগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমি কিছুক্ষণ আগেও একটা বলেছিলাম, এখন বলছি কৃষকের জানালা, সেটাও কিন্তু ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন বাংলাদেশ সরকার থেকে পরিচালিত হচ্ছে। শামীম আলী চৌধুরী ভাই, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, উনি লিখেছেন, ওয়ালাইকুম সালাম, আমি ছাদ বাগানে এই মাসের 10 তারিখে বীজ থেকে সাম্মাম ফলের গাছ লাগিয়েছি, চারা এতটুকু বড় হয়েছে, ছবি আছে। আমি জানাতে পারলাম সাম্মাম নাকি সেপ্টেম্বর মাসে পরে ফল আসে না। মানে সেপ্টেম্বর মাসের পরে ফল আসবে না কেন? মেইন কারণটা হচ্ছে শীতকাল চলে আসবে, তাই না? শীতকালে মেলন জাতীয়, সাম্মাম হচ্ছে মেলন জাতীয়, আমি পরে একটু বলছি। আরেকটা প্রশ্ন আপনি করেছেন, সেটা উত্তরটা পরে দিচ্ছি, আমি একটাতে যাই। সেপ্টেম্বর মাসের পর ফল আসে না, আমি কি গাছ রেখে দিব নাকি তুলে ফেলবো? গাছ রেখে দিব না তুলে ফেলবো? প্রুনিং করে কি এই গাছ মার্চ মাস পর্যন্ত কি রাখা যাবে, নাকি স্যার আগামী বছর আবার চেষ্টা করবেন? আগামী বছর আবার চেষ্টা করবেন, কিন্তু এই গাছটা নষ্ট করবেন কেন? আমি সামামায় কিছু গল্প বলছি। সারা পৃথিবীতে কিন্তু জনপ্রিয়, মিষ্টতা খুবই টেস্টি। আমি জাপানে অনেক বছর ছিলাম, জাপানে প্রচুর পরিমাণে হয়, প্রচুর পরিমাণে আমরা রক মেলন খাই, ক্যান্টালপ, রক মেলন, সুইট মেলন, তারপর হচ্ছে হানি ডিউ, মাস মেলন, এই সবগুলো নামে হচ্ছে আপনার সামামের একই বিভিন্ন স্পেসিস। তাহলে এই সবগুলো শীতকালের না, ফসলটা হচ্ছে একটু গরমের সময় হয়, শীতের পরপর হয়। বাংলাদেশেও আমাদের দেশে যেই শীত পড়ে খুব ছোট সময়ের জন্য, জাস্ট জানুয়ারি মাসটা যদি আপনি পার করতে পারেন তাহলে কিন্তু আপনার ফল ধরবে। সো গাছটাকে আপনি তুলে ফেলবেন না, থাকুক না ছোট গাছ। আপনার ছবিটা আমি দেইনি এখানে, সরি, আপনি ছবি দিয়েছিলেন, ছবিটা আমি দেইনি। গাছটা যেহেতু ছোট, আপনি রেখে দেন। আমি মনে করছি আপনি জানুয়ারি মাস পার করতে পারবেন। জানুয়ারি মাস পার করার পরেই কিন্তু অন্য দেশে এই সাম্মাম অথবা ক্যান্টালপ অথবা হানি মেলনের সময় চলে আসবে। সো আপনার এই গাছ থেকেও ফল পাবেন। আপনি একটু ধৈর্য ধরতে হবে, শীতটা শুধু পার করতে হবে। শীত পার করার কোনো সিস্টেম আছে কি? একটু রোদে বেশি রাখবেন। আর বাংলাদেশে, আমি জানি না আপনি বাংলাদেশে কোথায় অবস্থান করছেন, সো ঢাকা এলাকায় শীত কিন্তু পড়েই না এইসব এলাকায়। সো আপনার ভয়ে কোনো কারণে শীত পার করে দিতে পারবেন। শুধুমাত্র ভাইরাস মেলনের জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে, পোকা আক্রমণ হলে ভাইরাসে ধরে যায়। ভাইরাস যেন, পোকা যেন আক্রমণ না করে সেই ব্যবস্থাটা করেন, ভাইরাস যেন না ধরে। আপনার আরেকটা প্রশ্ন হচ্ছে, কেরালা সিম গাছে প্রচুর ফুল এসেছে, আবার কিছু ফুল ঝরে যাচ্ছে, বোরন কি দেব? উত্তরগুলো জানতে পারলে আমি উপকৃত হতাম। আপনার সুন্দর জীবন ও সুস্বাস্থ্য কামনা করছি। ভাই শামীম আলী চৌধুরী ভাই, ধন্যবাদ আপনাকে শুভকামনা জানানোর জন্য। আপনার জন্য শুভকামনা রইল। আপনার গাছগুলো আমি দেখেছি, খুব সুন্দর হয়েছে। কেরালাটা হচ্ছে 12 মাসি, ডোয়ার্ফ একটু জাতটা। সো 12 মাসি যদি হয়ে থাকে, আপনার সারা বছরই ফল হবে। শুধুমাত্র ফুলটা আমাদের দেশে ঠিক এই সময়টায় খুবই ড্রাউট কিন্তু যাচ্ছে, খুব গরম যাচ্ছে, যার জন্য ফুল কিন্তু একটু পড়ে যাচ্ছে। আর কয়েকটা দিন পরেই কিন্তু আর ফুল পড়বে না। সো একটু অপেক্ষা করতে হবে, এই সিজনটাই কিন্তু ড্রাউট যাচ্ছে, তারপরে কিন্তু সব ঠিক হয়ে যাবে। সো এই সময়টায় যদি আপনি
যদি সামান্য পরিমাণে একবার যদি এই ফ্লোরাটা স্প্রে করে দেন, তাহলে কিন্তু আর ফুল পড়বে না। শুধু একবার, সম্ভব হলে আবার 2 বার করতে পারেন, অথবা আপনার কাছে যদি ক্লিবায়ও থাকে, গাছের পাতায় এবং মাটিতে দুটো জায়গায় স্প্রে করে যদি দেন, 2 বার স্প্রে করবেন, তাহলে যথেষ্ট। ডোজ, এটা তো ডোজ লেখা আছে, এটা তো ডোজ লেখা আছে, তো স্প্রে করে দিলে আপনি হয়ে যাবে। এছাড়া আরেকটা বলি, ভার্মিটি, চা খেতে খেতে গল্প করি। ভার্মিটি আমাদের লাল চায়ের মতো। কেমন? ভার্মি কম্পোস্টের সাথে পানি মিশিয়ে ফেলা, 1 রাত ভিজিয়ে রাখেন, তারপর ছাকাছাকির দরকার নেই, না ছেঁকেই এর লিচেট সহ সব কিছু মিলিয়ে আপনি টবের ভিতরে দিয়ে দেন, তাহলে দেখবেন আপনার যে সিম গাছের যে সমস্যাটা ছিল এটা আর হবে না, ফুল পড়বে না। তাহলে ভার্মি লিচেটও কিন্তু আপনি হচ্ছে ভার্মিটিও কিন্তু দিতে পারেন। এই ভার্মিটি দিলে আপনার ফুলগুলো পড়বে না। কাফিয়া কালাম আপু লিখেছেন, ওয়ালাইকুম সালাম, আমার ঝিঙ্গে গাছে অনেক ঝিঙ্গে ধরেছে কিন্তু সব হলুদ হয়ে গেছে, কি করব? ফেরোমন ফাঁদ দিয়েছি তাও। ফেরোমন ফাঁদ দিয়েছেন পোকার জন্য, কিন্তু আপনার ঝিঙ্গে গাছের ফুলগুলো হলুদ হয়ে গিয়েছে। দুটো কারণে হতে পারে, যেমন উচ্ছে বা করলাতে দেখবেন হলুদ হয়ে যায়, ভাঙলে দেখা যায় ভিতরে পোকা আছে, সেটা হচ্ছে পোকার কারণে। আবার কখনো কখনো পলিনেশন না হওয়ার কারণে কিন্তু ফলগুলো ছোট অবস্থায় হলুদ হয়ে যায় এবং হলুদ হয়ে পড়ে যায়। আমার কাছে যেটা মনে হচ্ছে, আপনি যদি হ্যান্ড পলিনেশন করে দিতে পারেন, আপনি মেল ফিমেল ফুলগুলো আমরা চিনি, এটা হচ্ছে ফিমেল স্ট্রাকচারে একটা স্ট্রাকচার থাকবে, আর এটার নিচে ফিমেলের স্ট্রাকচার, মানে ফলের কোনো স্ট্রাকচার থাকবে না। এটা হচ্ছে মেল, এটা হচ্ছে ফিমেল। এই দুটো গাছ আপনি খুঁজে খুঁজে বেরাবেন আপনার, এইটা কিন্তু অটো ঝরে পড়ে যাবে, এটা থাকবে না, এটা থেকে ফল হবে। কিন্তু পলিনেশন যদি না হয়, তাহলে এই ফলটাই আস্তে করে হলুদ হয়ে যাবে এবং পড়ে যাবে, সেটাই সূত্রটা। তাহলে আপনি সকালবেলা মাঠে যাবেন, গিয়ে আপনি একটা মেল ফ্লাওয়ার খুঁজে বের করবেন। মেল ফ্লাওয়ারটা নিয়ে আপনি সবগুলো ফুলের ভিতরে লাগিয়ে দেন, পোলেনগুলো লাগিয়ে দেন স্টিগমার উপরে, তাহলে কিন্তু পলিনেশন হয়ে যাবে। একটা ফুল দিয়ে প্রায় 10-12টা ফিমেল ফ্লাওয়ারকে আপনি পলিনেশন করে দিতে পারবেন, তাহলে হয়ে গেল। তো খুব সহজ। তবে আপনার টব, আমি জানি না টবে, ছাদে বা কোথায়, টবে যদি পানি জমে থাকে, কখনো কখনো এই ফলগুলো ঝরে পড়ে যায় এবং গাছও কিন্তু হলুদাভ হয়ে যায়, সেটাও কিন্তু একটা ব্যাপার আছে। আর না হলে পলিনেশনের জন্য হয়েছে। আমার কাছে মনে হয় আপনার ফলগুলো পলিনেশনের অভাবই এটা হয়েছে। লতিফা বানু সুগন্ধি আপু লিখেছেন, আমি আজ কোনো সমস্যার কথা বলবো না, সফলতার কথা বলবো। বাহ, সফলতার কথা শুনতেই ভাল লাগছে। আগে আমার বেগুনের সাইজ ঠিক ছিল না, স্বাভাবিক আকৃতির চেয়ে ছোট ছিল, সে সমস্যার কথা বলেছিলাম আপনার মূল্যবান পরামর্শে। বাহ, আজকে আমার বেগুন বেশ বড় হয়েছে, এই হলো সফলতার কথা। গাছটিও মাশাআল্লাহ বেশ হেলদি হয়েছে। গাছের ছবি এটা, ফলের ছবি এটা। এখন কথা হচ্ছে, এটাই সাকসেস না। আপনার সাকসেস স্টোরিটা শুনে খুব ভালো লাগছে, কিন্তু খেয়াল রাখতে হবে আগামীতে যেন এটা পোকা আক্রমণ না হয়। পোকার জন্য মাঝে মাঝে নিম তেল স্প্রে করবেন, নিম তেল, সাবান পানি, তাহলে গাছগুলো ভালো থাকবে। গোড়াটা মাঝে মাঝে নিড়িয়ে দিবেন, নিম খৈল পাউডার যদি থাকে তাহলে একটু করে দিয়ে দিবেন। আমার কাছে মনে হয় মাটিটা যদি ঝুরঝুরা রাখতে পারেন আর পোকার আক্রমণ যদি ভালো আক্রমণ কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনার সুপার সাকসেস হবে। ধন্যবাদ আপনার সুন্দর কমেন্টসের জন্য। আমাদের সরকার বিভিন্ন প্রজেক্ট নিয়েছে ছাদ বাগানিতে হেল্প করার জন্য। অনেক ছাদ বাগানি সরকারের বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে ট্রেন্ড আপ করা হচ্ছে ছাদ বাগান করার জন্য। তেমনই একটি প্রজেক্ট হচ্ছে নগর কৃষি। গ্রিন, তারা যে সাপোর্টগুলো দেয়, এখানে আমাদের গ্রিন বাংলাদেশে অনেকেই দেখা যাচ্ছে, তো সেই সাপোর্টগুলো যারা দেয় সেটা হচ্ছে ছাদ বাগানের গাছপালা, টেকনিক্যাল সাপোর্ট তো অবশ্যই আছে, তাছাড়া
ড্রিপ ইরিগেশন সিস্টেম, তারপর হচ্ছে ফেরোমন ট্র্যাপ, লাইট ট্র্যাপ, এগুলো দিয়ে তারা কিন্তু আমাদের ছাদ বাগানকে সমৃদ্ধ করছে। যদি সম্ভব হয় আপনারা অবশ্যই নগর কৃষির সাথে যোগাযোগ রাখবেন। ঢাকায় যারা আছেন বা সিটি কর্পোরেশন যারা আছেন তারা এই মেট্রোপলিটন কৃষি অফিসেও যোগাযোগ করে কিন্তু আপনারা ইচ্ছা করলে এই সাপোর্টগুলো আপনারা নিতে পারেন। নগর কৃষি, আমরা যে আন্দোলনটা করছি ছাদ বাগানের ঠিক পাশাপাশি সরকারও কিন্তু একই রকম প্রজেক্টগুলো চালিয়ে যাচ্ছে। সো আমরা কিন্তু সরকারের পাশাপাশি প্যারালাল ওয়েতে রেল লাইনের মতো আমরা দৌড়াচ্ছি। তানবীর আহমেদ নয়ন ভাই লিখেছেন, এই ডালগুলো রাখবো নাকি ছেটে দিব? এখানে যে দুইটা ডাল দেখা যাচ্ছে এইটা ছেটে দেওয়ার দরকার নাই, সুন্দর আছে, ইটস অল রাইট, আপনি এইভাবে রেখে দেন। কিন্তু এখানে যেটা দেখিয়েছেন আপনি এই ডালটা দেখেন, এটা গ্রোথ কিন্তু খুব সুন্দর, কিন্তু ফল আসবে না। এই রকম গ্রোথটাকেই আমরা বলি হচ্ছে ওয়াটার সাকার। এই ওয়াটার সাকার কিন্তু সাইট্রাস গাছের সমস্যা একটা, কমলা থেকে আরম্ভ করে লেবু থেকে আরম্ভ করে জাম্বুরা থেকে সব গাছে কিন্তু এটা বের হয়। এই ওয়াটার সাকারের জন্য সমস্ত নিউট্রিয়েন্টগুলো এটাতে চলে যায় এবং এটা গ্রোথ ভালো হয়। দেখবেন রোগ পোকামাকড়ও কিন্তু আক্রমণ একদম হয় না। সো এই গাছগুলো প্রাথমিক অবস্থায় যদি না কেটে ফেলেন তাহলে কিন্তু আপনার এখানে ফল ধরবে না, এবং এই গাছগুলো অ্যাকচুয়াল যে অরিজিনাল গাছটা এটা কিন্তু দুর্বল হয়ে যাবে। সো এটা কিন্তু আপনাকে কেটে ফেলে দিতে হবে। তো তানভীর ভাই, আপনাকে এইটা ঠিক আছে, এই ওয়াটার সাকারটা কেটে ফেলতে হবে, এবং আপনি যদি এইবার কেটে ফেলেন দেখবেন আবার বের হবে। যদি ওইটা বের হয় তাহলে আবার কেটে দিবেন, বারবার বের হলেই কেটে দিবেন, এই গাছটা তার দ্রুত বড় হবে। রানা হুসাইন ভাই লিখেছেন, 1 মাস 10 দিন হলো বাড়ি 1 মালটা গাছ কিনেছিলাম, এখনও একটা পাতা কুশিও বের হয় নাই, গাছ কি অভিমান করলো নাকি? অভিমান তো করতেই পারে। আপনি প্রতিদিন একটু গান শোনান, প্রতিদিন গাছের গোড়ায় গিয়ে একটু নিড়িয়ে দেন, তাহলেই দেখবেন অভিমান ভেঙে যাবে। গাছ কিন্তু ভালোবাসা পছন্দ করে। আপনি গাছকে গিয়ে পাশে গিয়ে একটু বসে সময় কাটান, দেখবেন অভিমান ভাঙবে। আপনার অভিমান ভাঙানোর জন্য তাকে একটু নিড়িয়ে দিবেন আর একটু ভার্মি কম্পোস্ট বা ভার্মিটি মাঝে মাঝে খাইয়ে দিবেন, তাহলে দেখবেন গাছ দ্রুত ফল দিবে বলে আমার ধারণা। একটু সম্ভব হলে চুন দিবেন, নিম খৈল দিবেন, ড্যাপ সার দিয়ে দিবেন, ড্যাপ সার দিয়ে অবশ্যই নিড়িয়ে দিবেন ভালো করে, তাহলে দেখবেন অভিমান ভেঙে যাবে। রানা হোসেন ভাই একটা লিখেছেন, সিডলেস লেবু গাছের গ্রোথ অনেক ভালো, অনেক ফুলও আসছে, একটা লেবু হয়েছিল ছোট অবস্থাতে ঝরে যায়, মাটিতে ড্যাপ, পটাশ, নিম খৈল, হাড়ের গুঁড়া দিয়েছি, এটা কি বোরনের অভাবে হয়েছে? ঠিক একজাক্টলি দোষারোপ পড়া ঠিক হবে না যে বোরনের অভাবেই সব কিছু হয়েছে, তা কিন্তু না। আপনার গাছের গ্রোথ কিন্তু আমার কাছে ভালোই লাগছে। টবটা যদিও একটু ছোট, একটু বড় টবে লাগালে ভালো হতো। সব কিছুর সাথে আপনি ড্যাপ দিয়ে দিয়েছেন, পটাশ দিয়েছেন, নিম খৈল দিয়েছেন, হাড়ের গুঁড়া দিয়েছেন, সবগুলো দেওয়ার ফলে মাটির পিএইচ কিন্তু কমে গিয়েছে। ধরা যাক এই নিউট্রিয়েন্টগুলো সে এখন পিএইচ কমে যাওয়ার ফলে এই নিউট্রিয়েন্টগুলো খেতে পারছে না। সো আপনার প্রথম কাজ হবে চুন দেয়া। আপনি চুন দিলে এই গাছগুলো ছোট টব, আমি কিন্তু বলছি যে ছোট, আপনার টবটা কিন্তু ছোট, তাহলে একটু বড় বানাতে হবে। তো বড় টবে ট্রান্সফার করে একটু চুন দিয়ে দেন মাটিতে, দেখবেন অভিমান ভেঙে গিয়ে এই গাছও অনেক ফল দিবে, সেদিকে একটু খেয়াল রাখবেন। সাইফুর রহমান ভাই লিখেছেন, আমার মালটা গাছটিতে বারবার ওয়াটার সাকার বের হচ্ছে, অন্য কোনো ডাল বের হচ্ছে না, বারবার কেটে ফেলেছি তারপরও ডাল বের হচ্ছে। ও তাই তো, তাই তো, এগুলো ওয়াটার সাকার, কিন্তু এই পাশে নিচে থেকে যেগুলো বের হচ্ছে। তো ওয়াটার সাকার ছবিটা খুব ক্লিয়ার না, আমি পুরো গাছটা বুঝতে পারছি না, পাশে ওয়াল আছে। আমার কাছে মনে হয় যে নিচের পোর্শনে যেগুলো থেকে বের হয় লম্বা হয়ে সোজা উপরে উঠে যায়, এই ডালটা মনে হচ্ছে, এটা দেখে ওয়াটার সাকার মনে হচ্ছে। আপনার কাছে যদি ওয়াটার সাকার এটা মনে হয়ে থাকে তাহলে অবশ্যই বারবারই কাটতে হবে। কাটলে কিন্তু ডাইব্যাক হওয়ার সম্ভাবনা থাকে, তখন আপনি কিন্তু একটু ফাঞ্জিসাইড একটু স্প্রে করে দিবেন, বারবারই কাটবেন, বারবারই ফাঞ্জিসাইড স্প্রে করে দিবেন। আপনার আরেকটা প্রশ্ন আছে, লেবু গাছ কি এখন রিপোর্ট করা যাবে?
লেবু গাছ ডিপটিং রিপটিং যাই বলেন না কেন, যখন তখনই করা যায়, কোনো অসুবিধা নেই, এখন করতে পারবেন, অসুবিধা নেই। আমার মরিচ গাছ বেশ তরতাজা ছিল, কিন্তু কিছুদিন থেকে পাতা কুঁকড়ে যাচ্ছে। শাহিনা শিরিন আপু লিখেছেন, আপনার বাগান তো অনেক সুন্দর, আমি ছবি দেখিয়েছি, মানে আপনি ছবি দিলে ভালো হতো, কুকরানোর নমুনা দেখিয়েছি। আপনি বলেছেন কুকড়িয়ে গিয়েছে, আমি কুকরানোর নমুনা ছবি দেখিয়েছি। যেমন হচ্ছে এই পাতাগুলো সবগুলো নিচের দিকে কুকড়ে গিয়েছে, এই পাতাটা উপরের দিকে কুকড়িয়েছে, এই পাতাটা উপরের দিকে কুকড়িয়েছে। তাহলে কিভাবে বুঝবো যে কিভাবে কুকড়ালো? এই পাতাটা কুকড়ানোটাও আবার দুরকম কারণে হতে পারে। হঠাৎ করে পানির অভাব হয়েছে, খুব পানির অভাব হয়েছে, তাহলে পানিটা বাঁচানোর জন্য সে আস্তে করে নিস্তেজ হয়ে যাচ্ছে। অথবা এটা নিচে দেখেন, নিচে পোকা হয়েছে, আমরা বলি মাইটস। তাহলে এই রকম কুকড়ানো যদি হয়, তাহলে হয় আপনার পানির অভাব হয়েছে, নাহলে মাইটস হয়েছে। আবার এইরকম কুকড়ানো তো হতে পারে, যেটা উপরের দিকে এমন কুকড়িয়েছে, এটাও কিন্তু উপরের দিকে কুকড়িয়েছে। এই পাতাটা দেখেন কুকড়িয়েছে, কিন্তু ছোপ ছোপ দাগ পড়েনি। এই পাতাটা ছোপ ছোপ দাগ পড়েছে এবং পাতাটা দেখে বোঝা যাচ্ছে শক্ত হয়ে গিয়েছে। তাহলে যদি পাতাটা শক্ত হয়, এটা যদি শক্ত না হয়, তাহলে এইটা হচ্ছে নেমাটোডের কারণে, এটা হচ্ছে ভাইরাসের কারণে। ক্লিয়ার হয়েছেন? আসলে চারটা কারণ এখানে বললাম। একটা কারণ হচ্ছে এটা পানির অভাবে হতে পারে, 2 নাম্বার হচ্ছে মাইটসের অভাব, মাইটসের জন্য হতে পারে। নিচের দিকে লিচু পাতার কথা মনে আছে? লিচু পাতা দেখবেন, লিচু পাতা সবগুলো এমন করে কুকড়ে যায় মাইটস হওয়ার কারণে, এরকমভাবে এটা কুকড়ে গিয়েছে। আবার এইটা হচ্ছে নেমাটোডের জন্য, উপরের দিকে হবে পাতাগুলো নরম। এটা ভাইরাসের জন্য, উপরেগুলো হবে পাতাগুলো শক্ত হয়ে যাবে, গাছ ডোয়ার্ফ হয়ে যাবে, এরকম সমস্যাগুলো হবে। তো সলিউশন কি? তিনটারই সলিউশন নিয়ে একটু আলাপ করি, তিনটারই সলিউশন আমরা দেওয়ার চেষ্টা করি। এটা কি বলেছি? মাইটস, এটা বলেছি নেমাটোডস, এটা বলেছি ভাইরাস। ঠিক আছে? মাইটস হলে কী করবেন? সহজ হিসাব, সাবান পানি নিম তেল স্প্রে করে দেন, মাইটস দৌড়ে পালাবে। যত মাইটস আছে, লিচি মাইটস বলেন, আমাদের যে নারিকেল গাছে মাইটস হয়, সেটাও সাবান পানি নিম তেল তারা সহ্য করতে পারে না, দৌড়ে পালাবে। তাহলে এইটা হয়ে গেল সলিউশন, হয়ে গেল সাবান পানি নিম তেল। নেমাটোড যদি হয়, সিমটমটা কী হবে? স্টান্টেড হয়ে যাবে, উইল্টিং হবে, যেটা বললাম। তাহলে ভাইরাসের কারণে শক্ত হয়ে যাবে, এই দুটো কিন্তু কাছাকাছি সময়। এটা কিন্তু শক্ত হবে না, শক্ত হবে, এটা শক্ত হবে না। তাহলে এখন আমরা কন্ট্রোল মেজার দেখব। সাবান পানি স্প্রে করতে পারি মাইটসের জন্য, নিম তেল স্প্রে করতে পারি, দুটো মিলিয়ে স্প্রে করতে পারি, তাই না? শুধু সাবান পানি স্প্রে করতে পারি, শুধু নিম তেল স্প্রে করতে, দুটো মিলিয়ে স্প্রে করতে পারি, খুব ভালো কাজ দেয়। কখনো কখনো যদি সম্ভব হয়, তাহলে ছাদ বাগানিতে যেটা বলছি, রসুন স্প্রে করে, সেটাও হতে পারে। অথবা একটু মরিচের গুঁড়া মিশিয়ে দেন, তাহলে মাইটস দৌড়ে পালাবে। নেমাটোডের জন্য কি করা যায়? আমি কিন্তু কিছুক্ষণ আগে বলছিলাম, নেমাটোড কন্ট্রোল করার জন্য আমরা কার্বোফুরান বা ফুরারান ব্যবহার করি। সেটা ব্যবহার করার ফলে ইফেক্টিভ মাইক্রো অর্গানিজম সবগুলো মরে যায়। সো আমরা কিন্তু চাই যার ইফেক্টিভ মাইক্রো অর্গানিজম যেন না মরে যায়। তাহলে কিছু জিনিস একটু বুঝে নিই। সোলারাইজেশন, আপনি মাটিগুলো যদি টবে তৈরি করার সময়, অথবা এখন যদি মাটিগুলো নিড়িয়ে দিয়ে রোদে খোলা রেখে দেন, তাহলে সমস্ত নেমাটোডগুলো মরে যাবে। সহজ পদ্ধতি সোলারাইজেশন, মানে রোদ্রে দিয়ে শুকিয়ে নেওয়া। আরেকটা কাজ হতে পারে ক্রপ রোটেশন। আগামীতে আর কখনো এই মরিচ গাছ করবেন না এই টবে, অন্য কিছু ক্যাবেজ করেন, কলিফ্লাওয়ার করেন, সেগুলো হতে পারে। নেমাটোড মেরিগোল্ড, গাঁদা ফুলের শিকড় খুব পছন্দ করে। গাঁদা ফুলের গাছ একটা লাগিয়ে রাখেন, সমস্ত নেমাটোডগুলো এসে ওই গাঁদা ফুলের শিকড়ে আসবে, গাঁদা ফুল শিকড় সহ তুলে ফেলবেন, তাহলে দেখবেন এটাও কন্ট্রোল করা যায়। যদি এখন গাছে, যেহেতু মরিচ গাছটাতে এখন ধরেছে, আপনি যদি নিম খৈল পাউডার বাজারে পাওয়া যায়, নিম খৈল পাউডার যদি 1 চামচ পরিমাণ ছিটিয়ে দেন, মাটির সাথে মিশিয়ে দেন, তাহলে সবগুলো নেমাটোড মরে যাবে। তাহলে সোলারাইজেশন করতে পারেন, আবার নিম খৈল পাউডারও কিন্তু মিশিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু কন্ট্রোল হয়ে যাবে। আরেকটা হচ্ছে আপনি ট্রাইকোডার্মা কিন্তু ব্যবহার করতে পারেন। ট্রাইকোডার্মা ব্যবহার করলে কিন্তু অনেক সময় এই নেমাটোড মারা যায়। আর ভাইরাসের জন্য সহজ হিসাব, ভাইরাস মুক্ত গাছ রাখতে হবে। ভাইরাস মুক্ত কীভাবে? সিডের মাধ্যমে হতে পারে ভাই, তাহলে সিডলিংয়ের অবস্থায় ছিল কিনা, ভালো সিড লাগাতে হবে।
আর যদি এখন কুচকিয়ে থাকে তাহলে বুঝতে হবে যে পোকার মাধ্যমে আসতেছে। এটার থেকে যেন অন্য গাছে না ছড়ায়, এইটা ভাইরাসযুক্ত হয়, গাছটা সরিয়ে ফেলতে হবে, না হলে এখানে পোকায় কিন্তু এখান থেকে অন্য গাছে ছড়িয়ে দিবে। তার জন্য কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে। সো এর দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। শামীম আলী চৌধুরী ভাই আরেকটা প্রশ্ন করেছেন। উনি একটা সুন্দর ড্রাগনের বাগান করেছেন, ড্রাগন গাছ লাগিয়েছেন খুব সুন্দরভাবে, এবং মজার ব্যাপার হচ্ছে কি উনি খুব আর্টিস্টিক কাজ করেছেন। এই প্রশ্নটা খুব সুন্দর, যে পাইপের ভিতরে রড দিয়ে সিমেন্ট দিয়ে পাইপটাকে পিলার বানিয়ে ফেলেছেন। এখন পাইপটা কিন্তু এইভাবে আছে, পাইপটা আর উনি খুলেননি, সিমেন্টেরটাও আছে, রডও আছে ভিতরে, আর বাইরে কিন্তু কাভার হিসেবে পাইপটা আছে, মোটা পাইপ, পিভিসি পাইপ। কিন্তু উনি বলেছেন এখন কি পাইপটা কেটে ফেলতে হবে? পাইপটা কাটা কিন্তু খুব কঠিন কাজ হয়ে যাবে। আমার মনে হয় না পাইপ কাটার দরকার আছে। আপনি এই পাইপে বেঁধে 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 উপরে তুলবেন, এইভাবে সোজা তুলবেন, তারপরে আপনি যখন বাঁকা করে দিবেন, উপরে একটা নিচে ঝুলে পড়ার জন্য বাঁকা ফেলে দিবেন, সেইটা করলেই হবে। এই জায়গাতে শিকড় ধরে রাখতে পারবে না বলে আমার ধারণা। সিমেন্টের খুঁটির ভিতরে ধরে রাখতে পারে শিকড়গুলো, কিন্তু এটাতে শিকড়গুলো ধরে রাখতে পারবে না বলে আমার ধারণা। আপনাকে এই প্রশ্নে বাইরে একটা কথা বলি। বাইরে কথাটা হচ্ছে, এখান থেকে দেখেন একটা কুশি বের হচ্ছে, এই যে কুশিটা বের হচ্ছে, এটা কিন্তু আপনি কেটে ফেলবেন। এখান থেকে একটা কুশি বের হচ্ছে, কেটে ফেলবেন। তারপরে কুশি যেখান থেকে বের হবে, এইটা যখন লম্বা হচ্ছে হতে থাকুক, লম্বা হচ্ছে হতে থাকুক, লম্বা হচ্ছে হতে থাকুক, এইভাবে উপর পর্যন্ত দিবেন। নিয়ে আপনার এই পাশেও একটা কুশি আছে, এটাও ছেড়ে ফেলবেন। লম্বা যেটা হচ্ছে হতে থাকুক, উপরে উঠলো, উপর থেকে ঝুলে পড়বে এবং ফল ধরবে। সো সেদিকে যদি খেয়াল রাখেন তাহলেই হবে। জাকিয়া নুরজাহান বন্যা আপু লিখেছেন 3টা প্রশ্ন, তাই তো? আমি একে একে প্রশ্নের উত্তর দিই। প্রথম প্রশ্ন হচ্ছে, আমার ছফেদা গাছে প্রচুর ফুল ও ফল আছে, কিন্তু ইদানিং দেখছি গাছের উপরের পাতাগুলো বাদামি হয়ে যাচ্ছে, কি করব? ফুল এবং ফল আছে, কিছু পাতা বাদামি হয়ে যাচ্ছে। আমিও নিজে কনফিউজড, এটা কি এইরকম? আমি নিজেও কিন্তু এটা একটু কনফিউজড আছি যে আসলে কি গাছ কি মরে যাচ্ছে, উপর থেকে মরবে কি না, বা কী হবে। এই রকম স্ট্রেস যদি হয়, কখনো কখনো দেখেছি ওয়াটার স্ট্রেসের জন্য হয়, আবার ওভার বেশি পরিমাণে ফার্টিলাইজার দিয়ে দেওয়ার কারণে হয়, অথবা রোগের কারণে হয়। কয়টা কারণ? 3টা কারণ। একটা হচ্ছে এরকম ডালগুলো যদি পাতাগুলো মরে মরে আসে, তাহলে ওয়াটার স্ট্রেস, পানি পাচ্ছে না, পানি পায়নি। আপনি উপরে পানি দিচ্ছেন, নিচে শিকড়ে পানি নেই, উপরে দেখা যাচ্ছে এতটুকু ভিজা ভিজা, কিন্তু নিচে একদম শুকনা, তাহলে নিউট্রিয়েন্ট আপনি করতে পারছে না, তাহলে ওয়াটার স্ট্রেসে আছে। অথবা বেশি সার দিয়ে ফেলেছে, সেটা হতে পারে। অথবা কোনো ডিজিজ। আমার কাছে মনে হয় এই দুইটাই একটা। তবু ডিজিজ নিয়ে একটু কথা বলি। ডিজিজ ক্যাঙ্কার ডিজিজ হতে পারে, লিপ স্পট হতে পারে। এই ডিজিজগুলো কি করে? গাছগুলিকে আস্তে আস্তে মেরে ফেলে। মজার ব্যাপার হচ্ছে, এই লিপ স্পট বা ক্যাঙ্কারগুলো আপনি আস্তে আস্তে যদি গাছ থেকে সরিয়ে ফেলতেন, তাহলে কিন্তু এটা খুব কন্ট্রোল করা যেত খুব সহজভাবে। লিপ স্পট যখনই দেখবেন এটার ভিতরে স্পট হয়ে যদি ব্রাউন হয়ে যাচ্ছে যদি হয়, তাহলে এগুলো সরিয়ে ফেলতে হবে। পাতাগুলো সরিয়ে ফেলে ওখানে যদি যে কোনো ফাঞ্জিসাইড স্প্রে করে দেন, ফাঞ্জিসাইড, আমি আবারও বলছি, ফাঞ্জিসাইডের কথা বলেছি, বর্ধমিচার ওয়ান কাইন্ড অফ ফাঞ্জিসাইড। আপনার বর্ধমিচার আমরা বিভিন্ন সময় 90 মিনিট স্কুলিংয়ে আমি বলেছি, বর্ধমিচার স্প্রে করতে পারেন। নিম তেল, সাবান, পানি মিশিয়ে যদি স্প্রে করি, তাহলে একটা ফাঞ্জিসাইড। তাহলে খুব সহজভাবে কিন্তু এগুলো কন্ট্রোল করা যায়। আপনি দেখেন পানির স্ট্রেস হচ্ছে কি না, নিচে একদম পানি নাই, উপরে পানি দিচ্ছেন আপনি, অথবা বেশি নিউট্রিয়েন্ট দিয়ে ফেলেছেন কিনা, অথবা এই লিপ স্পট অথবা ক্যাঙ্কার হয়েছে কিনা, সেটা দেখে নিলেই হয়ে যাবে। পেয়ারা গাছের মধ্যে একটি ডালের পাতা শুকিয়ে যাচ্ছে, দেখেন একটা ডাল শুকিয়ে যাচ্ছে। আমি এই ছবিটা দিয়েছি, এইভাবে শুকিয়ে 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 পুরো গাছটা একসময় শুকিয়ে যায়। দুটো হতে পারে, একটা ডাল, শুধু একটা ডালে শুকাচ্ছে, আবার দেখা যাবে পুরো গাছটা উইল্ট হয়ে যাচ্ছে। দুটো কিন্তু হতে পারে।
যেমন হচ্ছে গোলাপ গাছের কথা মনে আছে, আপনার যখন প্রুনিং করেছেন কিছু কিছু গোলাপ গাছ উপর থেকে আস্তে 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 মরে আসছে, আমরা এটাকে বলি ডাইব্যাক। আবার অনেক সময় হয় কি, ফাঙ্গাস ধরে গাছটা হচ্ছে এইরকম খুব তাজা আছে, হঠাৎ করে দেখা যায় পুরো গাছটা নষ্ট হয়ে গিয়েছে। আপনার ছবি দেখে মনে হচ্ছে একটা ডাল, তাহলে এটা ডাইব্যাক। ডাইব্যাক হলে এখানে কেটে একটু নিচে পর্যন্ত কেটে ফেলতে হবে, কেটে যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করে দেন, অথবা বর্দমিচার পেস্ট লাগিয়ে দেন, তাহলেও হবে, অথবা বর্দমিচার স্প্রে করে দেন, তাহলেও হবে, তাহলে হয়ে গেল। কিন্তু যদি পুরো গাছটা যদি উইল্ট হয়, তাহলে বুঝতে হবে এটা ফিউজারিয়ামে হয়েছে, যেমন হচ্ছে টমেটো গাছে হয়। দেখেছেন টমেটো গাছ, খুব তাজা টমেটো গাছ আছে, এরপরে যদি সকালবেলা গিয়ে দেখলেন গাছটা আস্তে করে নেতিয়ে পড়ছে, মানে ফিউজারিয়াম। কলা গাছে গাছ খুব ভালো, মাঝের পাতাটা হঠাৎ করে শুকিয়ে যাচ্ছে, হঠাৎ করে পুরো গাছটা শুকিয়ে গেল, এটা ফিউজারিয়াম। এরকম স্ট্রবেরি গাছ, খুব সুন্দর গাছ আছে, হঠাৎ করে একদিন সকালবেলা গিয়ে দেখা গেল পুরো গাছটা উইল্টিং হয়ে যাচ্ছে, পানির অভাব মনে হয়েছে, তারপর গাছটা মারা গেল। এগুলো হচ্ছে ফিউজারিয়ামের কারণে। ফিউজারিয়াম যদি মাটিতে থাকে, মাটিতে গাছটাকে রুট জোনটাকে নষ্ট করে দেয়, সেই জায়গাতে ট্রাইকোডার্মা ভালো কাজ করে। একটা খুব ভালো কাজ আছে ক্লিবায়োর, ক্লিবায়োর স্প্রে করবেন, দেখবেন আপনার ফিউজারিয়াম থাকবে না। সো ক্লিবায়োর স্প্রে করতে পারেন। বর্দমিচা বারবারই বলছি, তো বর্দমিচা একবার একটু দেখে নিই। 100 গ্রাম চুন 1 লিটার পানিতে গুলিয়ে নিলাম, 100 গ্রাম তুতে 1 লিটার পানিতে গুলিয়ে নিলাম। কি হলো? 100 গ্রাম চুন 1 লিটার পানিতে গুলিয়ে নিলাম, 100 গ্রাম তুতে 1 লিটার পানিতে গুলিয়ে নিলাম, মানে দুইটা জায়গায় 2 লিটার 2 লিটার, 1 লিটার 1 লিটার করে পানি আছে, গুলে গেল। এটাকে আমরা 8 লিটার পানির সাথে মিশিয়ে দিলাম। 100 গ্রাম এটার ভিতরে আছে, 100 গ্রাম এটার ভিতরে আছে। এটা আপনি স্প্রে করার মানে হচ্ছে বর্দমিচার। আপনি তুতে কোথায় পাবেন? তুতে আপনার যে নেইভার হার্ডওয়্যার দোকানগুলো আছে, আর এই চুন তো পানের দোকানই পাওয়া যায়। সো আপনি সবসময় বর্দমিচার ব্যবহার করার চেষ্টা করবেন। বর্দমিচার ব্যবহার করলে কী লাভ হয়? বর্দমিচার হচ্ছে চুন আছে, সব সময়ই আমরা যখন কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করি, অর্গানিক ফার্টিলাইজার ইউজ করি, সবসময় পিএইচ কমতে থাকে, তাহলে নিউট্রিয়েন্ট আনঅ্যাভেলেবল হয়ে যায়। আমরা যদি বর্দমিচার ব্যবহার করি তাহলে পিএইচটাকে একটু বাড়িয়ে দেয়, তাহলে নিউট্রিয়েন্ট অ্যাভেলেবিলিটি বেড়ে যায়। আবার আমাদের তুতে হচ্ছে কপার হচ্ছে ফাঞ্জিসাইড হিসেবে কাজ করে এবং ব্যাকটেরিওসাইড। সো এই পুরোটা মিলে একটা বিশাল ভালো কাজ। আপনারা যারা ছাদ বাগান করেন, কোনো কিছু দরকার নাই, শুধু মাঝে মাঝে আপনার যখনই মনে পড়বে তখনই গিয়ে 10-12 দিন পর পর বা 15 দিন পর পর বা 1 মাস পর পর আপনি যদি এই বর্দমিচার স্প্রে করেন, তাহলে আপনার বাগান থাকবে অনেক সুন্দর। সো আমরা কিন্তু সবাই চেষ্টা করছি যে আমাদের ছাদ বাগান হবে সেফ। শিউলি গাছের ভিতর দিকে পাতা হলদেটে হয়ে গেছে, সমাধান কি? পাতাগুলি দেখেন একটু ডাই হয়ে যাচ্ছে, এটা ভয়, শিউলি গাছে হয়। আমি দেখেছি শিউলি গাছে, এটা ভয় পাওয়ার কিছু নেই। গাছের ডালপালাগুলো একটু ছেটে দেন, একটু ভালো করে টবগুলো নিড়াতে হবে, একটু ছেটে দিতে হবে, সামান্য চুন দিতে হবে, ড্যাপ সার দিতে হবে, এমওপি দিতে হবে ফুল বেশি আসার জন্য, তাহলে সলিউশন হয়ে গেল। মানে সব সার দিবেন, নিড়াবেন এবং একটু চুন দিবেন, তাহলে কিন্তু গাছ ভালো হয়ে যাবে। নাসিমা হক আপু, আমরা প্রায় শেষের দিকে আসছি, আপনারা কি বোর ফিল করছেন? আপনারা যারা দেখছেন তাদের জন্য বলছি, আজকে যে কথাগুলো বলছি সেগুলো হচ্ছে শুধুমাত্র যারা প্রশ্ন করেছে তাদের জন্য না। এই প্রশ্নগুলো যারা পরে দেখবেন, দেখে দেখে তাদের ছাদ বাগানের সমস্যাগুলো সলিউশন করার জন্য তারা চেষ্টা করবেন সেই লক্ষ্যে। তার জন্য আমি বলছি, আপনারা যারা দেখছেন যদি সম্ভব হয় আপনারা কিন্তু টাইমলাইনে শেয়ার করে দিতে পারেন, অথবা আপনার বন্ধুদেরকে জানাতে পারেন যে 90 মিনিট স্কুলিংয়ে আমরা এইভাবে প্রশ্ন করে সলিউশনগুলো পাই। আপনার এখানে যে প্রশ্নগুলো উত্তর দিলাম, পাশাপাশি কিন্তু আমরা কিছুক্ষণ পরেই আমরা কিন্তু আপনারা যারা এখন প্রশ্ন করছেন সেগুলো উত্তর আমরা দিব। এখনই যাচ্ছি। সাজনা গাছের পাতা, নাসিমা হক আপু লিখেছেন, সাজনা গাছের পাতার নিচের দিকে হলুদ হয়ে কুঁকড়ে যাচ্ছে, ছোট ড্রামে আছে, 3 ফুট লম্বা হবে। সাজনা গাছের পাতা দেখেন কুঁকড়ে যাচ্ছে,
এরকম সাধারণত সজনা গাছের পাতা কুঁকড়ে যায় না। তাহলে কি এটা নেমাটোড? আমার কাছে মনে হচ্ছে নেমাটোড হতে পারে। নেমাটোড হওয়ার জন্য সলিউশন কিন্তু অনেক রকমের আছে। নেমাটোড আমরা কিন্তু 90 মিনিট স্কুলিংয়ে অনেকবার এটা নিয়ে আলাপ করেছি। নেমাটোড দেখতে এইরকম, শিকড়ের ভিতরে ঢুকিয়ে দেয়, মাথাটা ঢুকিয়ে দিয়ে পেছনটা বের করে রাখে, ভিতরে যে নিউট্রিয়েন্টগুলো তৈরি হয় সবগুলো বের করে দেয়, যার জন্য গাছ ডোয়ার্ফ হয়ে যায়, পাতা উপরের দিকে কুঁকড়ে যায়, অ্যাজ লাইক এস ভাইরাসের মতো। এবং শিকড়ের ভিতরে নডিউলের মতো, বাট নডিউল না, নডিউলের মতো গোটা গোটা তৈরি করে। দেখেন এই রকম কিন্তু গোটা গোটা তৈরি করে। এইটা হচ্ছে নেমাটোড। সে খাবারগুলো সবগুলো খেয়ে পেছন দিতে বের করে দেয়। সো এই নেমাটোডগুলো কন্ট্রোল করা খুব দরকার। নেমাটোড কন্ট্রোল করার জন্য কিছুক্ষণ আগে আমি বলেছি, আবার বলছি, সোলারাইজেশন। মাটিটা, টবগুলো, মাটির যে গাছের গোড়াটা আছে, মাটিগুলো ভালোভাবে নিড়িয়ে রোদের দিকে দিয়ে রাখেন। তাহলে দেখবেন আবার আমরা যখন ডিপটিং করি তখনও কিন্তু আমরা রোদে যদি রেখে দিই তাহলে কিন্তু নেমাটোডগুলো মরে যায়। অথবা আমরা যদি নিম অয়েল কেক দিই, নিম খৈল পাউডার বাজার পাওয়া যায়, এগুলো যদি দিই তাহলে কিন্তু নেমাটোড মরে যায়। এছাড়া আরও অনেকগুলো পদ্ধতি আছে। গাঁদা ফুলের কথা কিছুক্ষণ আগে বলেছি। আমার কাছে মনে হয় সোলারাইজেশন এবং নিম খৈল যদি দেই তাহলে কিন্তু সবগুলো মরে যাবে এবং গাছের আবার দেখবেন পাতাগুলো সোজা হয়ে যাবে এবং গাছের হলুদ ভাবটা কেটে যাবে। নিউট্রিয়েন্ট যেহেতু মাটিতে আছেই, সো সমস্যা হবে না। আমরা শুরুতেই কিছু একটা কথা বলেছিলাম যে ফুরাডান এবং কার্বোফুরান ব্যবহার করি আমরা নেমাটোড কন্ট্রোল করার জন্য। এই নেমাটোডটা কন্ট্রোল করার জন্য আমরা ব্যবহার করি। ব্যবহার করার ফলে কি ঘটে? ব্যবহার করার ফলে মাটিতে যে ইফেক্টিভ মাইক্রো অর্গানিজমগুলি থাকে সবগুলো কিন্তু মরে যায়। ইফেক্টিভ মাইক্রো অর্গানিজম যদি না থাকে তাহলে কিন্তু আপনি যে যত খাবারই দিচ্ছেন না কেন গাছের অ্যাভেলেবিলিটি তার কমে যাবে, তখন গাছ আপটেক করতে পারবে না। অ্যাভেলেবিলিটি আমরা যেমন আমাদের শরীরের ভিতরে কিন্তু পেটের ভিতরে প্রচুর পরিমাণে মাইক্রো অর্গানিজম আছে, ব্যাকটেরিয়া আছে। আমরা খাবারগুলো খাই, সেগুলোকে সে কিন্তু সিনথেসিস করে, তার জন্য কিন্তু আমরা সুস্থ থাকি। সেইরকমভাবে একই রকমভাবে মাটিতেও কিন্তু এই মাইক্রো অর্গানিজমগুলো মেরে ফেললে নেমাটোড মারবো, কিন্তু নেমাটোড মারতে গিয়ে মাইক্রো অর্গানিজমগুলো যেহেতু মেরে ফেলছি সেহেতু কিন্তু নিউট্রিয়েন্ট অ্যাভেলেবিলিটি কমে যাচ্ছে। সো এটা কিন্তু করা যাবে না। আমি কিন্তু পছন্দ করি না কার্বোফুরান ব্যবহার করা। আমি বলছি যে আপনাকে এই সোলারাইজেশন এবং নিম দেয়া, যদি আমরা এটা ব্যবহার করি তাহলে কি করতে হবে? তাহলে অবশ্যই আমাকে ট্রাইকোডার্মা, এটাও একটা ইফেক্টিভ মাইক্রো অর্গানিজম, আমরা অ্যাড করে দিব। আমরা কার্বোফুরান বা ফুরাডান দিয়ে নেমাটোডগুলো মেরেছি, এখন 21 দিন পরে আবার আমরা ট্রাইকোডার্মা কিছু অ্যাড করে দেবো। ট্রাইকো কম্পোস্ট হতে পারে, ট্রাইকোডার্মা ডাইরেক্ট পাউডার পাওয়া যায়, সেগুলো ব্যবহার করা যেতে পারে। আপনি যদি এটা না পারেন তাহলে ক্লিবায়ো দিতে পারেন। মাটিতে ক্লিবায়ো দিলে 3টা খুব ইম্পর্টেন্ট ইফেক্টিভ মাইক্রো অর্গানিজম যেগুলো মিরাকেলের মতো কাজ করে, সেই ক্লিবায়ো আপনার যদি ব্যবহার করেন, সেটার ভিতরে ল্যাক্টোবেসিলি, বেসিলাস ন্যাত্তো এবং ইস্ট ফাঙ্গাস, 3টা জিনিস আছে, 3টা মাইক্রো অর্গানিজম আছে, তাহলে গাছের চেহারাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তবে আমি বলবো কখনোই আমরা এটা ব্যবহার করব না। সোলারাইজেশন বেস্ট, নিম অয়েল বেস্ট, এবং আমরা যদি ইফেক্টিভ মাইক্রো অর্গানিজমগুলি কন্ট্রোল করতে পারি, মানে আমরা যদি দেই মাঝে মাঝে, তাহলে দেখা যাবে গাছের গ্রোথ অনেক সুন্দর থাকবে, গাছ ভালো থাকবে। কলা গাছের পাতা চারদিকে হলুদ হয়ে যাচ্ছে, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। কিছুক্ষণের মাঝে আমরা আপনাদের যারা প্রশ্ন করছেন নিচে সেগুলো উত্তর দিব। কলা গাছের পাতা এইভাবে পুড়ে পুড়ে যাচ্ছে, এটা কিন্তু নারিকেল গাছও হয়, অথবা আরও অন্য গাছগুলো তো হয়। শুধুমাত্র খেয়াল করে দেখেন পটাশের অভাবে, শুধু পটাশটার অভাবে এই নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি সিমটমটা দেখায়। তাহলে পটাশ সার দিলেই হবে? আমি বলবো কি, পটাশ সার যখন দিবেন তখন একটু চুন দিবেন, একটু ভার্মি কম্পোস্ট বা গোবর দিবেন, সাথে একটু ড্যাপ সার দিবেন, দেখবেন আপনার গাছের চেহারা আবার সুন্দর হয়ে গিয়েছে। সো আসলে হচ্ছে কি, শুধু ম্যানেজমেন্ট করা। আমরা সবাই চাই সুন্দরভাবে বাগানগুলো করার জন্য। আসলে হচ্ছে আমরা আমার সন্তানকে ভালো রাখার জন্য, আমার ফ্যামিলি মেম্বারদেরকে ভালো রাখার জন্য আমরা শুধুমাত্র চাই আমাদের ফসলগুলো সেফ হোক, স্বাস্থ্যসম্মত হোক। আমরা বেশি কেমিক্যালস দিতে চাই না, আমরা কেমিক্যালস ফার্টিলাইজার দিতে চাই না।
আমরা অর্গানিক বলছি না, কিন্তু সেভ করতে হবে। কেন অর্গানিক বলবো না? অবশ্যই অর্গানিক বলবো। আমরা ছাদ বাগান অর্গানিকের দিকে আমরা নিতে চাই। অর্গানিক ফসল যদি উৎপাদন করতে পারি, আমরা বুক ফুলিয়ে আমাদের সন্তানদেরকে এই খাবারগুলো খাওয়াতে পারবো, এবং খাবারগুলো খেলে রোগ হবে না, অবশ্যই রোগ প্রতিরোধী হবে আমাদের শরীর, আমরা সুস্থ থাকব। আমরা যদি সবাই মিলে যদি উত্তম কৃষি চর্চা করতে থাকি, আমাদের স্বাস্থ্য, আমাদের পরিবেশ সবগুলি ভালো থাকবে, আমরা থাকবো ভালো। আমি এখন আপনারা যারা প্রশ্ন করেছেন সেগুলো নিয়ে একটু কথা বলবো, সেগুলো একটু দেখে কথা বলছি। আপনারা অনেকেই আমাদের সাথে জয়েন করেছেন। সো নিতু দেখছে, নিতু হচ্ছে আমার স্টুডেন্ট, মাস্টার ডিগ্রি স্টুডেন্ট। সো সে দেখছে, আমার কাছে খুব ভালো লাগে যে আমার স্টুডেন্টরাও দেখে। সাদিক সোহাগ ভাই দেখছেন, আব্দুল সালাম ভাই কৃষিপ্রেমিক দেখছেন, আমাকে জিজ্ঞাসা করেছেন আপনি কেমন আছি। আমি আছি আলহামদুলিল্লাহ, দেখতেই তো পাচ্ছেন ভালো আছি। শারমিন ফাতেমা আপু দেখছেন, ওয়ালাইকুম সালাম। আমাদের লাইজু আপু দেখছেন। লাইজু আপু অনেকদিন হলো দেখা হয় না, যেহেতু করোনা চলে গিয়েছে, ইনশাল্লাহ আমরা দেখা হবে। আমরা চেষ্টা করছি গ্রিন বাংলাদেশ থেকে আমরা একটা ট্যুরের ব্যবস্থা করব। অবশ্যই কি বলে এটাকে, স্বাস্থ্য সচেতনভাবেই করব, তখন দেখা হবে। আর না হলে একবার বেড়াতে আসেন আমাদের ইউনিভার্সিটিতে। সোহাগ হোসেন ভাই দেখছেন, রুবিনা রফিক আপু দেখছেন, ওয়ালাইকুম সালাম। কায়নাত ভুইয়া দেখছেন, রুবিনা রফিক আপু লিখেছেন, স্যার টমেটো বীজ জার্মিনেশন করার ফুল প্রসেস সম্পর্কে লিখিত বা ভিডিও পোস্ট চাই। আপনাকে উত্তরটা বলে দিচ্ছি, টমেটোর সিড জার্মিনেশন করা খুব সহজ। হ্যাঁ, আমরা আপনাকে কিছুদিনের মাঝেই আমরা টমেটো সিড দিব এবং চারা করে দিব, প্রয়োজনে আপনাকে চারা করে দিব। বদরুল হাসান ভাই দেখছেন, ওবায়দ আহমেদ দেখছেন, গোলাম মাওলা ইজ ওয়াচিং। গোলাম মাওলা হচ্ছে আমার মাস্টার ডিগ্রি স্টুডেন্ট, আমার ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আমি প্রাউড ফিল করি যে এইরকম ছাত্র পেয়েছি। সে এখন সরকারি চাকরি করে, আজকে আমার এই প্রোগ্রাম দেখছে। আমি তো অবশ্যই প্রাউড ফিল করি যে আমার স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় ভালো ভালো অবস্থান করছে। গোলাম মাওলা, তুমি দেখছো, আমার কাছে ভালো লাগছে, তোমাকে ধন্যবাদ দেখার জন্য। ফরিদা ইয়াসমিন দেখছেন, মাহমুদ লুৎফুর রহমান, সেলিম হুসাইন, ওনারা দেখছেন। আমার বন্ধু মাহবুবুল ইসলাম দেখছে। মাহবুব, আজকে অনেকেই কিন্তু আমাদের সাথে কথা বলেছে যে আমরা শীতকালীন সবজি ব্যাপারে আমরা অবশ্যই দ্রুত মানে আমার বন্ধুর সাথে কথা বলে আমরা কী সিট দেওয়া যায় দ্রুততার সাথে আমরা চেষ্টা করব। আমার দুষ্ট ছাত্র রাকিবুজ্জামান মণি দেখছে। আসলে আমার এই যে ক্যামেরা দেখা যাচ্ছে, মোবাইলের ওই পারে মণি দেখছে, ওখান থেকে দেখে কন্ট্রোল করছে আমার সব কিছু। সো আবু জুফার মোহাম্মদ মুসলিউদ্দিন, আমার খুব শ্রদ্ধাভাজন বন্ধু, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিশাল সায়েন্টিস্ট, খুবই গুণী বন্ধু আমার। ও আমার বন্ধু, এটা ফিল করাটা আমার জন্য খুব প্রাউডের ব্যাপার। এরকম একটা বন্ধু পেয়েছি, সেই বন্ধুটা দেখছে আমার কথাগুলো, সেজন্য আমি প্রাউড ফিল করছি। রুহিনা তাসমিন জাহান দেখছেন, ফরিদা ইয়াসমিন দেখছেন, আসমাউল হুসনা নূর চম্পা নূর দেখছেন, লুৎফুর রহমান চেরি টমেটো। মোহাম্মদ লুৎফুর রহমান ভাই প্রশ্ন করেছেন চেরি টমেটোর চারা কোথায় পাবো। চেরি টমেটো বিভিন্ন রকমের আছে। আমরা BARI থেকে আমরা কিছু চেরি টমেটো সিড কালেকশন করেছি, আমরা অবশ্যই আপনাদের কাছে পৌঁছে দিব। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় গ্রিন বাংলাদেশের আয়োজন করব, কৃষি বিশ্ববিদ্যালয়ে আমরা কোনো একটা সময়ে ইভেন্ট করে আপনাদেরকে দিব। আর ইয়েলো যে গোল্ডেন পূর্ণা আছে, সেটার জন্য আপনি যদি প্রয়োজন মনে করেন আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি কিছুক্ষণ আগে এখানে বলেছিলাম যে আমরা পহেলা অক্টোবর থেকে আমরা সবাইকে দিব, এবং আমরা চারা করেও দিব, সিডও দিব, চারাও দিব। অনেকেই দেখছেন, মাহমুদা আমাতুল্লাহ প্রীতু আপু দেখছেন, আসসালামু আলাইকুম আপু। আসরার আহমেদ দেখছেন, কারো প্রশ্ন আছে কিনা একটু দ্রুত স্পিডে চলে যাই। নাজিউর রহমান,
স্যার আসসালাম, দুটো কাটিমন চারা আছে, শুনলাম কাটিমন আম নাকি সঠিকভাবে উৎপাদন হচ্ছে না, আপনার জানা আছে কি না? কাটিমন নিয়ে সত্যি কথা হচ্ছে সঠিকভাবে উৎপাদন হচ্ছে না কথাটা ঠিক না। কাটিমন হচ্ছে 12 মাসি জাত, 3বার ফলন আসবে এবং এটা খুবই সুস্বাদু একটি জাত এবং ইন্টারন্যাশনাল মার্কেট ধরার জন্য যে সাইজটা দরকার লাগবে সেই সাইজের কিন্তু আমটা। সো আমাদের দেশে খুব ভালোভাবে অনেকগুলো বাগান তৈরি হয়ে গিয়েছে কাটিমনের এবং আমরা ছাদ বাগানে যারা আছে খুব এনজয় করছি আমাদের ছাদ বাগানে। আমরা বিভিন্ন সময়ে কিন্তু ছাদ বাগানে আমরা আমের ফলন পাচ্ছি। সুমন ভাই দেখছেন, মেজবা মিঠু আপু দেখছেন। আমার প্রশ্ন থাকলে আমি উত্তরগুলো দেখব। রুবিনা রফিক আপু লিখেছেন, নেমাটোড মারার জন্য ফুরারান কার্বোফুরান অল্টারনেট কি ব্যবহার করতে পারি? ইউজ করা ব্যতীত অন্য কি? আচ্ছা, রুবিনা আপু, আমি কিন্তু কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম যে আসলে সোলারাইজেশন, মাটিগুলোকে রোদ্রে খোলা রেখে দিলেও কিন্তু নেমাটোডগুলো মারা যায়, মাইক্রোস্কোপিক নেমাটোড। অথবা নিম খৈল পাউডার যদি মাটির সাথে মিশিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু মারা যায়। সো সব কিছু মিলিয়ে কিন্তু খুব সহজ কিন্তু এটা। আমি কখনোই বলছি না যে আপনারা ফুরারান অথবা কার্বোফুরান ব্যবহার করেন। ফুরান অথবা ফুরারান যদি ব্যবহার করেন তাহলে হচ্ছে কি আদার্স যে মাইক্রো অর্গানিজম, বেনিফিশিয়াল যে মাইক্রো অর্গানিজমগুলো আছে সেগুলো মারা যায়, যার ফলে মাটির কি বলে এটাকে, মাটির যে কোয়ালিটি, স্বাস্থ্য, মাটির স্বাস্থ্য যে থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। সো আমরা ছাদ বাগানিরা কখনোই চাই না আমাদের মাটির স্বাস্থ্য নষ্ট হোক, চাই না আমরা। ফরিদা ইয়াসমিন আপু লিখেছেন, ট্রাইকোডার্মা হচ্ছে ইফেক্টিভ মাইক্রো অর্গানিজম। অনেকগুলো স্ট্রেন আছে, 3 রকমের স্ট্রেন আছে। ইফেক্টিভ মাইক্রো অর্গানিজম হচ্ছে মাটিতেও কিন্তু থাকে। এখন ট্রাইকো কম্পোস্টও পাওয়া যায়, বাজারে কিনতে পাওয়া যায় ট্রাইকোডার্মা। সম্ভবত ইস্পানি ওরা ট্রাইকোডার্মা মার্কেটিং করছে, আরও অনেকগুলো কোম্পানি আছে, সো বাজার থেকে কিনে নিতে পারেন। নার্গিস হোসাইন তমা দেখছে, আসসালামু আলাইকুম। যাই হোক, আমার ভাইগনা বউ দেখছে। আমিনুল ইসলাম দেখছেন। একটা জাহানার আক্তার আপু লিখেছেন, আমার লেবু গাছে কেন লেবু আসছে না, কী সার বা জৈব জাতীয় সার দিব? বেশ বড় হয়েছে কিন্তু লেবু গাছে ফল আসা শুরু হবে যদি আপনি একটু জৈব পদার্থ একটু দিয়ে দেন, গাছের গোড়াগুলো ভালোভাবে নিড়িয়ে দেন, একটু মিনিট পর সার অ্যাড করে দেন, সম্ভব হলে বছরে 2বার খৈল পচা সার দিবেন, খৈল পচা সার, তাহলে দেখবেন আপনার ফল চলে আসবে। তারপরে যদি না আসে তাহলে হয় ক্লিবায়ো, না হলে হচ্ছে ফ্লোরা, এই দুটো পাতা এবং মাটিটা সহ ভিজিয়ে দিবেন। আমার কাছে মনে হয় না দিলেও চলবে, ফল আসবে। ড্রাগন ফলে ক্রস জার্মিনেশন কিভাবে করব স্যার, একটু যদি বলতেন। ক্রস জার্মিনেশন এর ড্রাগন ফলটা বেশ বড় হয়। জাহানার আক্তার আপু লিখেছেন, ক্রসিং করা মানে হাইব্রিড ফলটা একটু বড় হবে। মানে হচ্ছে দুটা জাতের মাঝে যদি পলিনেশন করান, খেয়াল রাখতে হবে ড্রাগন ফল সেল পলিনেশন হয়। আপনি ড্রাগন ফল যখন ফুলটা যখন আসে তখন মেল পার্টটা এবং ফিমেল পার্টটা কিন্তু দেখা যায়, বোঝা যায়। আপনাকে অবশ্যই দ্রুততার সাথে মেল পোলেনগুলো সবগুলোর কিন্তু কেটে ফেলে দিতে হবে, শুধু ফিমেলটা থাকবে অন্য একটা জাতি থেকে। আপনি যদি ক্রস করিয়ে দেন তাহলে কিন্তু হাইব্রিডাইজেশন হয়ে গেল বা পলিনেশন হয়ে গেল এবং তখন কিন্তু ফলটা বড় হবে। আমাদের শ্রদ্ধেয় স্যার রফিকুল ইসলাম স্যার, প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম স্যার দেখছেন। আমার সৌভাগ্য স্যার দেখছেন। স্যার আসলে এখন দেখছেন বলে আমি একটু নার্ভাস ফিল করছি। এতক্ষণ আমি নার্ভাস ফিল করিনি, এখন আপনাকে দেখে আমি নার্ভাস ফিল করছি। আমার বন্ধু শাহিনুর ইসলাম শাহিন দেখছেন। নাজমা আক্তার আপু দেখছেন, সুগন্ধি আপু দেখছেন। আকিব নূর ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, হাফ ড্রামের আম গাছ এ কতটুকু পরিমাণ হাড়ের গুঁড়া, সরিষার খৈল, পচা গোবর দিতে হবে? এসওপি হাফ ড্রামে কতটুকু পরিমাণ দিব, স্প্রের ক্ষেত্রে কতটুকু দিব? এসওপি আপনার অনেকগুলো প্রশ্ন। 1 নম্বর হচ্ছে হাড়ের গুঁড়া, সরিষার খৈল, পচা গোবর সারের জন্য আমি বলি যে
মাটি যতটুকু আছে তার 3 ভাগের 1 ভাগও যদি দেন তাহলে কিন্তু ভালো। ভার্মি কম্পোস্ট দেন তাহলে আরও ভালো। কিন্তু হাড়ের গুঁড়া, সরিষার খোল, হাড়ের গুঁড়া যদি দেন একটা ড্রামে বেশি হলে 10 গ্রাম করে দেন, 1 বছরের জন্য 10 গ্রাম করে দেন। আর হচ্ছে সরিষার খোল আপনাকে পচিয়ে দিতে হবে। সরিষার খোলটা পচিয়ে দিবেন এভাবে যে আপনি পচিয়ে নেবেন হচ্ছে 7 থেকে 10 দিন। পচানোর পর যখন পচে একটা গন্ধ, হালকা গন্ধ বের হওয়া শুরু হবে, তখনই কিন্তু আপনাকে ভালোভাবে নাড়িয়ে দিয়ে আপনি 10 টাইমস বেশি পানির সাথে, আমি আবারও বলি, আপনাকে লিকুইড কনসেন্ট্রেশন কমিয়ে দিতে হবে। কারণ হচ্ছে খৈল পচা খুব টক্সিক হতে পারে। টক্সিক বলা যাবে না, মানে গাছের জন্য হঠাৎ করে গাছের শিকড়কে নষ্ট করে দিতে পারে। সো খুব লো কনসেন্ট্রেশনে আপনি গাছের গোড়ায় দিবেন। গাছের গোড়ায় আমি যেটা বলি যে বছরে 2 বার পরপর 20 দিন পরপর যদি আপনি দেন, অথবা টমেটো গাছে দিচ্ছেন তাহলে হচ্ছে 10 দিন পরে খুব লো কনসেন্ট্রেশনে একটা সিজনে 2 বার দিলেই যথেষ্ট। তারপর হচ্ছে আম গাছের জন্য আপনি বছরে 2 বার দিলেই যথেষ্ট, কিন্তু আপনি একটু পরিমাণে বেশি দিবেন। এসওপি সার হাফ ড্রামে কতটুকু দিবেন? এসওপি সার আর পটাশিয়াম ক্লোরাইড, এই সার, এই দুটা যে কোনো একটা সারগুলো খুব কম পরিমাণে লাগে। আপনি একটা ড্রামে আপনি 20 গ্রাম যদি দেন তাহলে যথেষ্ট। স্প্রে করার ক্ষেত্রে আমি বলবো স্প্রে করার দরকার নেই। এগুলো যেহেতু ম্যাক্রোনিউট্রিয়েন্ট, মানে বেশি পরিমাণে খায়, তাহলে স্প্রে করার দরকার নেই। আমরা স্প্রে করি সেই সব নিউট্রিয়েন্টগুলো যেগুলো খুব কম পরিমাণে খায়, ট্রেস এলিমেন্টগুলো, যেমন হচ্ছে বোরন, জিঙ্ক, এগুলো আমরা অন্যগুলোকে দেই না। ঠিক আছে? সাদিক সোহাগ ভাই লিখেছেন, স্যার আপনার ডিজিটাল প্রেজেন্টেশন খুব ভালো লাগলো। আসলে ডিজিটাল যুগ, আমরা চেষ্টা করি শুধুমাত্র উপস্থাপন করে আপনাদেরকে যেন ক্লিয়ার কনসেপ্টটা আপনার ধরিয়ে দিতে পারি, এর জন্য খুব চেষ্টা করি। ধন্যবাদ আপনাকে। শামসুন নাহার মিজান আপু লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, ভালো থাকবেন স্যার। মূলা চাষ করতে চাই, জমিতে পদ্ধতি জানাতে চাই। মূলা চাষের জন্য 16 চাষে মূলা, তার অর্ধেক তুলা, তার অর্ধেক ধান, গভীর চাষ দিয়ে মাটিটাকে একদম ঝুরঝুরা করে ফেলতে হবে। মূলা কিন্তু ট্যাপ রুট, লম্বা হয়ে যত যেতে পারবে তত ভালো হবে। যদি মাটি শক্ত থাকে তাহলে মূলা কিন্তু বাঁকা হয়ে যাবে। সো মূলার মাটি তৈরি করার জন্য খুবই খেয়াল করে মাটিটাকে ঝুরঝুরা করে তারপরে কিন্তু মূলা চাষ করতে হবে। আব্দুল মমিন ভাই লিখেছেন, ভেরি মাচ হেল্পফুল। জোবায়ের আহমেদ লিখেছেন, ফজল হক রুবেল ভাই দেখছেন, লামেরি লন্ডন, ডিয়ার স্যার, ক্যান ম্যাঙ্গো ট্রি সার্ভাইভ ইন ইউ কোল্ড ওয়েদার, ক্যান দে প্রডিউস ফ্রুট টু? থ্যাংক ইউ। ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রিগুলোতে যেখানে কোল্ড আছে সেখানে আম চাষগুলো ওপেন হবে না। কারণ হচ্ছে আম হচ্ছে, খেয়াল করে দেখেন, শীতের পরে মুকুল আসে, গরমের সময় ফল পাকে, তাহলে শীতের ফল না। সো ওই দেশগুলোতে, যেমন জাপানের মিয়াজাকিতে প্রচুর পরিমাণে আম উৎপাদন করছে। তারা কীভাবে করছে? তারা কিন্তু নেট হাউস, পলি টানেলের ভিতরে করছে, অথবা গ্রিন হাউসের ভিতরে করছে। সো আপনার ওই সব দেশগুলোতে যদি আপনার করতে হয় তাহলে অবশ্যই আপনাকে কি বলে এটাকে, গ্রিন হাউস অথবা গ্রিন পলি টানেল বা গ্রিন হাউসে করতে পারেন। শারমিন সুলতানা সাথী আপু লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, লাইভটা সেভ রেখে দিবেন প্লিজ, আমার অনেক সমস্যার সমাধান পাবো এখান থেকে। আমরা 90 মিনিট স্কুলিংয়ের যে আজকের লাইভটা আছে সহ গত যে 143টা লাইভ হয়েছে সবগুলো আমার ইউটিউব চ্যানেলে আছে। আপনারা সময় সময় ওখান থেকে দেখে নেবেন। ইউটিউব চ্যানেলটা আমি একটু সময় শেয়ার করে দিব, অথবা প্রফেসর ডক্টর AFM জামালউদ্দিন সার্চ দিলেই কিন্তু আপনি পেয়ে যাবেন। ওখানে কিন্তু আমার ভিডিওগুলো থাকে। লাকি রহমান দেখছেন, ওয়ালাইকুম সালাম। অনেকেই দেখছেন। লাকি রহমান আপু লিখেছেন, নেট প্রবলেম, বারবার হ্যাং হয়ে যাচ্ছে। আমাদের এখানে নেটের সমস্যা হচ্ছে না, এখন ট্রাই করছি যে আমাদের সমস্যা যেন না হয়। আমরা এটা সেভ করে দিব, তারপরে আপনারা দেখতে পারবেন।
জেসিকা সরকার আমার প্রশ্নের আমি যে রিকোয়েস্ট করেছিলাম কি কি চান সেটা লিস্ট দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা কিছুদিনের মাঝেই আগামী মাসের প্রথম সপ্তাহে আমরা সিড ডিস্ট্রিবিউশন করার জন্য গ্রেট ইভেন্ট করব একটা। আমরা প্রায় 400 মানুষকে আমরা সিড, শীতের সিজনে যত রকমের সিড আছে সেগুলো দেওয়ার চেষ্টা করব। আপনারা একটু আমাদের গ্রিন বাংলাদেশের পেজে খেয়াল রাখবেন। সিরাজ মজিদ ভাই লিখেছেন আই নিড দিস ভিডিও। এই ভিডিওটা আমার যেই পেজ আছে ইউটিউব পেজ সেখানে থাকবে, ওখান থেকে দেখে নিতে পারবেন। মুশফিকা বেগম আপু লিখেছেন আসসালামু আলাইকুম, বৌদ্ধ মিক্সচার কি স্প্রে করে দিতে হবে নাকি মাটিতে ঢেলে দিতে হবে? স্প্রে, আচ্ছা, বৌদ্ধ মিক্সচার আমরা সাধারণত স্প্রে করে দিই। স্প্রে করে গাছের পুরো পাতা পুরোটা উপর নিচে দুটোই অংশ ভিজিয়ে দিই এবং মাটিটা ভিজিয়ে দিই, যার জন্য খুব ইফেক্টিভ হয়। আমরা মাটির টবের ভিতরে ঢেলে দিই না। আপনি গাছের পাতার রোগবালাই সবগুলো ধুয়ে নেওয়ার জন্য আমরা গাছের পাতাতে স্প্রে করবেন এবং মাটিটাও ভিজিয়ে দেবেন। মুশফিকা বেগম আপু লিখেছেন আম গাছের পাতাও কিনারা পুড়ে গেলে, অবশ্যই পাতা যখন আম গাছের পাতার পুরোটা যখন দেখবেন আগা থেকে পুড়ে পুড়ে আসছে তাহলে বুঝতে হবে মিউরেট অফ পটাশের অভাব হয়েছে। মিউরেট অফ পটাশ দেওয়ার সময় সামান্য একটু চুন অ্যাড করে দিবেন, তাহলে গাছের গ্রোথ ভালো হবে। সোহান সাদাত ভাই লিখেছেন নারিকেল গাছের পাতার নিচে সাদা সাদা হয়ে যাচ্ছে, তাহলে ওই হোয়াইট ফ্লাই, এবং একসময় দেখবেন পাতাগুলো ব্রাউন হয়ে গিয়ে নষ্ট হয়েছে এবং একসময় দেখা যাবে গাছের গ্রোথ খুব কমে গিয়েছে। সো আপনি সাবান পানি দিয়ে ধুয়ে সাবান পানি নিম তেল যদি স্প্রে করে দেন দেখবেন আবার ভালো হয়ে যাবে। এমজেড কাদির রনি, সে দেখছে, সে আমার স্টুডেন্ট ছিল, এখন নারো জাপানে কাজ করছে, খুব বড় সায়েন্টিস্ট, আমার প্রোগ্রাম দেখছে, আমি প্রাউড ফিল করছি। ধন্যবাদ রনি। কামরুল হাসান লিখেছেন বীজ শোধনের জন্য অণুজীব সার ব্যবহার সম্পর্কে কিছু বলেন। আসলে বীজগুলো আমরা যেটা বীজগুলো পাই সাধারণত দেশের বাইরে থেকে যেগুলো আসে সেগুলো শোধন করা থাকে। বাংলাদেশে এসে যে আমরা বাংলাদেশে যে সিডগুলো প্রোডাকশন করি সেগুলো শুধুমাত্র সান ড্রাই করা থাকে, এবং এসিআই, মেটাল, তারপর হচ্ছে মালিক সিড, তারা কিন্তু এখন কিছু কিছু আছে ট্রিটেড করে দিচ্ছে। সেগুলো ট্রিট করে দিচ্ছে মানে হচ্ছে কোনো প্যাথোজেন থাকবে না। আমরা সিড জার্মিনেশন ভালো করার জন্য প্রাইমিং বলি। প্রাইমিং মানে হচ্ছে দেখবেন লাউ গাছের সিড ভিজিয়ে যদি 1 রাত ভিজিয়ে যদি লাগান তাহলে দেখা যাবে দ্রুত জার্মিনেট করে। আসলে প্রাইমিং জিনিসটা সেটাই, আমার গাছের গ্রোথ, চারার গ্রোথ ভালো হবে এবং আর্লি জার্মিনেশন হবে। সেই রকমভাবে আপনি কিন্তু বিভিন্ন কিছু দিয়ে আপনি প্রাইমিং করতে পারেন। সেগুলো হচ্ছে আমরা যদি পানি দিয়ে, নর্মাল পানি দিয়েও যদি ভিজিয়ে রাখি সেটাও কিন্তু প্রাইমিং। এছাড়া হাইড্রোজেন পারঅক্সাইড পানির সাথে মিশিয়ে সেটার ভিতরে সিড রেখে সেটাও কিন্তু আপনি ভিজিয়ে রাখতে পারেন। অথবা লবণ একটা গ্লাসের ভিতরে সামান্য 1 গ্রামের চেয়ে কম একটা গ্লাসে দিয়ে সেটার ভিতরে সিড ভিজিয়ে রাখেন, তাহলে কিন্তু প্রাইমিং হবে। এভাবে কিন্তু আপনি বিভিন্ন কিছু করতে পারেন। আপনি বলছেন যে মাইক্রো অর্গানিজম দিয়ে, হ্যাঁ, আপনি ট্রাইকোডার্মা পানি ভিজিয়ে ওটার ভিতরে দিয়ে দেন, তাহলে ভালো হবে। যেমন আমরা কিছুদিন একটা গবেষণা করেছিলাম, আমার স্টুডেন্টরা করেছিল, যে ক্লিবায়ো দিয়ে ভিজিয়ে রেখে সিড জার্মিনেশন করলে কেমন হয়। আমরা সামার অনিয়ন প্রোডাকশনের সময় অনিয়নটা যখন ট্রান্সপ্লান্ট করছিলাম তখনও ক্লিবায়ো দিয়ে ভিজিয়ে ট্রান্সপ্লান্ট করেছি এবং গাছগুলোর গ্রোথ খুব ভালো হয়েছে। তো সব কিছুই হচ্ছে এরকমভাবে চিন্তাভাবনা করে আপনাকে করতে হবে। ডালিয়া সুলতানা আপু লিখেছেন আমরা যারা দূরে আছি কিভাবে সিট পেতে পারি। আসলে গ্রিন বাংলাদেশ চেষ্টা করে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। আপনার কোনো রিপ্রেজেন্টেটিভ যদি ঢাকায় থাকে সে এসে নিতে পারে। আসলে আমাদের কুরিয়ার করে পাঠানোর কোনো ব্যবস্থা আমাদের নেই। সো আমি খুব দুঃখ প্রকাশ করছি এবং
পাশাপাশি আমি লজ্জিত হচ্ছি যে আপনাদের এই সার্ভিসটা দিতে পারছি না। মুশফেকা বেগম আপু লিখেছেন, আবার আরেকটা প্রশ্ন করেছেন। আমরা প্রশ্নের উত্তর পেয়ে গেছি। স্যার, আমি তো ঢাকার বাইরে থাকি, বরিশালে থাকি, আপনার বীজ পাওয়ার উপায় কী? আপনার রিপ্রেজেন্টেটিভ নিতে হবে, আমাদের সাথে যোগাযোগ রাখেন। আমরা যেহেতু কুরিয়ার করি না, তবুও আমরা কোনো না কোনোভাবে বিভিন্ন মাধ্যমে, অনেকে বরিশাল থেকে, অনেক যারা বরিশালে গ্রিন নিয়ে কাজ করে, যেমন আমার কুমিল্লা থেকে গ্রিন কাজে করে, বা দিনাজপুর থেকে অনেকে কিন্তু সেই দিন উপস্থিত থেকে তার রিপ্রেজেন্টেটিভ হিসাবে তারা নিয়ে যায়, সেটাও আপনি করতে পারবেন। এরকমভাবে অনেকেই দেখেছেন আমাদের অনুষ্ঠানগুলো। আমরা এই অনুষ্ঠানগুলো করি হচ্ছে অল্টারনেট ফ্রাইডে, মানে হচ্ছে এই শুক্রবার করলাম, আগামী শুক্রবার না, তারপরে শুক্রবার। এর মাঝে বিভিন্ন সময় লাইভে আসি, বিভিন্ন কথা বলি, সেগুলো অবশ্যই দেখবেন। আমরা চাই আমাদের বাংলাদেশকে সুন্দর পরিবেশ তৈরি করা, আমাদের খাবারগুলো সেভ করা, আমাদের খাবারগুলো খেয়ে আমার সন্তানরা যেন সুস্থ থাকে, সুন্দর থাকে, সেগুলোকে দেখা। পাশাপাশি আমরা কখনো কখনো ভালোবাসার কথা বলি, যেমন আমরা গ্রিন বাংলাদেশে যারা করি তারা কখনো রাস্তায় থুতু ফেলি না, আমরা কখনো গাড়িতে যখন চড়ি তখন গাড়িতে হর্ন বাজাই না, আমাদের যে টাকা আছে টাকা ভাঁজ করি না, আমরা গাড়ির জানালা খুলে জানালার পাশ থেকে টিস্যু অথবা পানির বোতল ঢিল দিয়ে রাস্তায় ফেলি না। আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়তে চাই। একে একে প্রতিটি মানুষ মিলে আমরা যদি সবাই নিজের জায়গা থেকে, যদি আমি আবার বলি, আমি যদি ভালো হয়ে যাই, তাহলে খেয়াল করে দেখেন আমরা গ্রিন বাংলাদেশের যে মানুষগুলো আছি সবাই যদি ভালো হয়ে যাই, তাহলে বাংলাদেশ একদিন আসলেই সোনার বাংলাদেশ হবে। শুধু দুর্বলতা কি জানেন? আমরা শুধু সবাই অন্যের দোষারোপ করছি, নিজেকে একবারও ভেবে দেখছি না আমার চেহারাটা আয়নায় কেমন দেখা যায়। আমার চেহারাটা যদি সুন্দর করতে পারতাম তাহলে বাংলাদেশ জ্বলজ্বল করত। আসুন সবাই মিলে বাংলাদেশকে ভালোবাসি, একবার ভালোবাসি, আবার একবার চেষ্টা করি বাংলাদেশটাকে সোনার বাংলাদেশ করার, একবার চেষ্টা করি বাংলাদেশকে জাপানের মতো সুন্দর দেশ বানার। জাপান যদি পারে, থাইল্যান্ড যদি পারে, হংকং যদি পারে, ভিয়েতনাম যদি পারে, আমরা কেন পারবো না? আমাদের মেধা এতটাই বেশি, আমি কয়টা দেশে গিয়েছি, মেধার অভাব নেই, কিন্তু মেধাটা কাজে লাগাচ্ছি না। আমরা কেমন করে যেন লোভী হয়েছি। লোভটা ক্ষণিকের, বেশি দিন না, মরতে আপনাকেও হবে, আমাকেও মরতে হবে। সো আসুন, আমার কথাটা ভালো লাগবে না, তবু আমি বলছি, আমাদের সন্তানরা আমাদের কাজগুলো দেখে হাসছে, ওরা লজ্জিত হচ্ছে। আমরা কেমন করে যেন আমাদের লজ্জাটাকে কোথায় যেন হারিয়ে ফেলেছি। আমাদের সন্তানরা লজ্জা পাচ্ছে আমাদের কাজের জন্য। আসুন আমরা ঘুরে দাঁড়াই, আমরা সবাই মিলে বাংলাদেশটাকে এমন একটা দেশ করি যেখানে সবাই সুন্দরভাবে থাকবে, ভালোবাসি থাকবে, আমরা থাকবো সবাই সুন্দর, আমাদের মাঝে কোনো রকম লোভ থাকবে না, কদিনে না লোভ। আসুন সবাই মিলে দেশটাকে ভালোবাসি বাংলাদেশকে, তাই তো কথা বলি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।